আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের উচ্চতর গণিতের ওয়ান শট ক্লাসে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। তোমাদের শহীদ ভাইয়ের পক্ষ থেকেই আমরা লাস্ট ক্লাস হায়ার ম্যাথের করছিলাম এবং আজকে আমি হায়ার ম্যাথে তোমাদের বীজগণিত এক ক্লাস নিয়ে এসে পড়েছি। এইখানে আমরা কি করব? ৩টা চ্যাপ্টার শেষ করব। কি চ্যাপ্টার? ২ চ্যাপ্টার, ৭ চ্যাপ্টার এবং ৯ চ্যাপ্টার মানে আমাদের বীজগণিতের চ্যাপ্টারটা আর শেষ করবো হলো কি আমাদের বীজগণিতিক রাশি চ্যাপ্টার শেষ করবো, আমরা সপ্তম চ্যাপ্টার অসীম ধারা চ্যাপ্টারটা শেষ করবো এবং আমাদের সূচক ও লগারিদমীয় সূচক ও লগারিদম এই চ্যাপ্টারটাও শেষ করবো। সো আজকের ক্লাসটা তাড়াতাড়ি জয়েন করে ফেলো, নিজের যে গ্যাং আছে তাদের সবাইকে নিয়ে এসে পড়ো আজকে ক্লাসে জয়েন করতে। আমাকে ইউটিউব থেকে অনেকে জয়েন করে ফেলেছে, তারা বলছে হাই ভাই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক অনেক ভালো আছি। তুমি ভালো আছো তো? আমার গলাটা একটু ভাঙা, এই জন্য হয়তো বা একটু উইয়ার্ড শোনাচ্ছে আমাকে, বাট আমি এক্সপেক্ট করবো তোমরা আজকের লাস্ট ক্লাসটা এত মনোযোগ দিয়ে তোমরা করছিলে ওরকমই খুব মনোযোগ দিয়ে করো। ওকে, মজা হবে, অনেক কিছু করা হবে আজকে ক্লাসে। আজকে ক্লাসে আমি চেষ্টা করবো এই ৩ অধ্যায়ের যত ধরনের অবজেক্টিভ আছে সবগুলো ঠিক করে শেষ করে দিতে। ওকে, সো আমার টার্গেট থাকবে খুব সিম্পল, এই ৩ অধ্যায়ের আর কোনো টাইপের অবজেক্টিভ যেন তোমার বাকি না থাকে আজকে আমার ক্লাসের পরে। সো এটা ছিল আমার পক্ষ থেকে প্রমিস, আর তোমার পক্ষ থেকে একটাই প্রমিস চাচ্ছি আমি, সরি একটাই প্রমিস চাচ্ছি, ২ বলতেছি কেন? ওয়াও, আসলে আমি ২টা প্রমিস চাচ্ছি। দেখো তোমার পক্ষ থেকে আমি একটাই প্রমিস চাচ্ছি, সেটা হলো পুরো ক্লাসটা জুড়ে তুমি থাকবে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস, হ্যাঁ আমি 2টা প্রমিসই চাচ্ছি। ২ নম্বর প্রমিস হলো তোমার যত মানুষ আছে তোমার জন্য, তোমার যে মানে তোমার ফ্রেন্ডরা যারা আছে সবাই একটু মেনশন দিয়ে দিতে হবে, যাতে তারাও একসাথে তোমার সাথে জয়েন করতে পারে এবং তোমার সাথে ক্লাসটা করে ফেলতে পারে, যাতে এই ৩ অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে মানে টোটাল ৭ থেকে ১২ নাম্বারের মধ্যে, ৭ থেকে ১২ আজকে ক্লাসে তুমি ৭ থেকে ১২ নাম্বার কমন পাইতে পারো। এইটা নাম্বারটা তুমি যেন পেয়ে যাও, তোমার ফ্রেন্ডরা সবাই যেন পেয়ে যায়। আমাদের টার্গেট কিন্তু আগের মতোই সেম। টার্গেট কি ভাইয়া? টার্গেট হলো আমাদের একদম এসএসসিতে ১২৫০ বেশি নাম্বার পেতে হবে। সিম্পল টার্গেট, সিম্পল টাস্ক। আমরা আশা করি ক্লিয়ার টার্গেটের ব্যাপারে এবং আমরা ক্লাসটা ব্যাপারেও ক্লিয়ার, কি করব এবং কি শেষ করব। চলো শুরু করে দিই আজকের ক্লাস। এখনই নিজের ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন দিয়ে দাও, আর হ্যাঁ ক্লাসটা শেয়ার করে দাও। যত বেশি শেয়ার করতে পারবে তত বেশি তোমার ফ্রেন্ডদের কাছে পৌঁছাবে। ওকে, যত বেশি শেয়ার করতে পারবে তত ফ্রেন্ডদের কাছে পৌঁছাবে। আচ্ছা, এখন ফ্রেন্ডদের অ্যাড করতে বলি কেন, গ্যাং বানাইতে বলি কেন? আমার যখন কলেজে উঠছিলাম, আমি যখন কলেজে তখন আমার কলেজের ফার্স্ট ডে মানে কলেজের শুরু থেকে লাস্ট পর্যন্ত যে বন্ধুগুলো আছে সবগুলো ছিল নিউ। আর নিউ ফ্রেন্ডদের সাথে একটা সমস্যা কি, তারা তোমাদের আগে থেকে দেখে নেই, তোমার বিহেভিয়ারগুলো জানে না। সো আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। ঠিক আছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমার যে ফ্রেন্ডরা ছিল তাদেরকে একটাকেও আমি আমার কলেজে নিয়ে যেতে পারিনি, যেটা হলো নটরডেম কলেজ ছিল। ওকে, আমি ভালো নাম্বার পাইছিলাম অ্যান্ড আমি নটরডেম ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে গেছিলাম, কিন্তু আমার ফ্রেন্ডরা চান্স পাইনি আনফরচুনেটলি। এটা অ্যাকচুয়ালি আনফরচুনেটলি আমার জন্য ওরা চান্স পাইনি। সো আমি একা গেছি, একাই পুরো কলেজ লাইফ কাটাচ্ছি। কলেজ লাইফে একে তো কোনো মজা হয়নি, দ্বিতীয়ত আমি অ্যাডমিশনের পরেও একটা ইউনিভার্সিটি চান্স পেয়েছি যেখানে আসলে আমার সেখানে ফ্রেন্ডদের নিয়ে যেতে পারিনি। সো আমি যে ভুলটা করছি তোমাদের সেটা করতে বলবো না, আমি বলবো যে তোমার যে গ্যাং আছে স্কুল কলেজ যে কোনো জায়গায় যত গ্যাং আছে বা যত ফ্রেন্ডদের দল আছে সবাইকে নিজের সাথে রাখো। কিভাবে রাখো? তাদেরকে একসাথে পড়াও। তুমি একটা জিনিস শিখলে তাদেরও শিখতে বলবে, শেখাও। ওকে, অ্যান্ড দিস ইজ হাউ ইউ উইল স্টে টুগেদার। তুমি যদি 1250 পাও, তারা যেন অ্যাটলিস্ট 1230 পায়। অ্যাটলিস্ট 1250 বেশি তুমি পাইলে তারা যেন অ্যাটলিস্ট 1230 বেশি পায়। ওকে, সো এই টার্গেট নিয়ে পুরো গ্রুপ একসাথে করে ফেলো অ্যান্ড হ্যাঁ গ্যাংস্টার্স লেভেলে কলেজে রাজ করো। ওকে, সো বিং ইউর গ্যাং অ্যান্ড মেনশন অল অফ ইউর ফ্রেন্ডস। লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা ক্লাসটা শুরু করব ঠিক 8:40 না 8:42-এ। 8:42-এ। ওকে, স্টার্ট। তার আগে যত ফ্রেন্ড আছে তাদেরকে সবাইকে শেয়ার করে দাও, এটা জোর করে শেয়ার করে দাও ফ্রেন্ডদের কাছে। অ্যান্ড হ্যাঁ অবশ্যই মেনশন করে দাও ওই ফ্রেন্ডদেরকে যারা আজকে ক্লাসে জয়েন করার কথা বা যাদের আজকে ক্লাসে জয়েন করা দরকার। আমরা কোন কোন চ্যাপ্টার শেষ করব? আমাদের খুব গুরুত্বপূর্ণ 3টা চ্যাপ্টার আছে, সেই 3টে চ্যাপ্টার আজকে শেষ করব। 3টে চ্যাপ্টার আজকে শেষ করবো। এখান থেকে টোটাল কত? তুমি এখান থেকে 7 থেকে 12 নাম্বার কমন পাবো। আজকে ক্লাস থেকেই তুমি 7 থেকে 12 নাম্বার কমন পাচ্ছ। ওকে, বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি। আমি যা কিছু বলেছি যদি বুঝতে পারি তাহলে একটা কাজ করবো হ্যাঁ, ছোট করে বলে দিব যে ভাইয়া বুঝতে পারছি, এসএমপি কে আসো। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, সো আমি কোশ্চেনটা তোমাদেরকে আবার জিজ্ঞেস করতেছি, কয়েকটা কোশ্চেন আছে তোমাদের জন্য। হ্যাঁ, তুমি কি এসএমপি কিনা? যদি এসএমপির হও তাহলে একটা কথা বলো আমাকে। আমরা যখন বলি যে ভাইয়া আমি রেডি আছি, সেটা আমরা কোন স্টাইলে বলি? সেই স্টাইলে তুমি বলে আমাকে জানিয়ে দিতে পারো অমুক রেডি। ওকে, অ্যান্ড তুমি যদি এসএমপি না হও সমস্যা নেই, হ্যাঁ তাহলে তুমি জানায় দাও
তুমি কোন স্কুল থেকে আসো, স্কুল অ্যান্ড বোর্ড, এই দুইটা জানায় দাও। অ্যাকচুয়ালি আমার কুমিল্লা বোর্ডে যারা আসো তাদের নিয়ে একটু আসলে ভয় লাগে সবসময়, কারণ কুমিল্লা বোর্ডে উইয়ার্ড লেভেলে কোশ্চেন করে অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট ওখানে খারাপ করে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা করবা তোমরা সবাই করবা, যেটা সবাই করবা ভাই, আজকের ক্লাসে তুমি যদি কোনো একটা ম্যাথ করো, ধরো মনে করো আজকে আমরা অবজেক্টিভ নাম্বার 17 থেকে শুরু করব, ঠিক আছে? 17 নাম্বার অ্যান্সার ধরো মনে করো এ, হ্যাঁ অ্যান্সার ধরো মনে করো এ, তো তুমি জিনিসটাকে লিখবে এইভাবে 17 এ, ওকে 17 এ, ধরো মনে করো 18 এর অ্যান্সার বি, 18 বি, এভাবে করে লিখবা। আর সবাই একবার করে টাইপটা করবা। আমি যখন বলবো সবাই একবার করে অন্তত অ্যান্সারটা দিবা, সবাই অ্যান্সার দিবা, হ্যাঁ। আর আমি যখন তোমাদেরকে বলবো ভাইয়া যে ভাইয়া এখন নোট করো, আমি তখন লিখে দিব নোট এই অংশটুকু, তখন তুমি জাস্ট মোবাইলটা থুয়ে বা পিসিটা থুয়ে তুমি জাস্ট নোট করা শুরু করবা। ওকে, এর আগে তোমার কোনো কিছু নোট করা দরকার নেই, কোনো কিছুই করা দরকার নেই, তুমি জাস্ট কমেন্টে আমাকে অ্যান্সারটা দিলেই হবে। পুরো ক্লাসটা আমি এন্টারটেইনিং ভাবে নেওয়ার চেষ্টা করব, যাতে তোমার কোনো ধরনের সন্দেহ না থাকে বা এই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? সো আমরা শুরু করেছি কয়টায় ছিল, আমরা আটটা কততে শুরু করার কথা ছিল ভাই আমাদের, মনে আছে সবার? আচ্ছা, অনেকে আমাদের এসএমপির বাইরের স্টুডেন্ট, সমস্যা নেই, ওকে। অফলাইনে তো কোনো ভর্তির ব্যবস্থা এখানে নাই ভাইয়া, অনেস্টলি বলতে গেলে আমরা তো অফলাইন করাই না, 10 মিনিট স্কুল শুধুমাত্র অনলাইনেই করায়। কুমিল্লা বোর্ড থেকে আসছে অনেকে, আমি তোমাদের জন্য খারাপ বোধ করি সবসময়, যে লাইক ইনসিকিউর লাগে যে স্টুডেন্ট আসলে এদেরকে কি পড়াতে পারতেছি ঠিক মতো। সো আবারও বলতেছি ভাই, একটু শেয়ার করে দাও, হ্যাঁ। অ্যান্ড এসএমপির যারা আসো, আমরা কিভাবে রেডি লিখি, হ্যাঁ, হাসি ইজ রেডি, ভেরি গুড, তুমি এসএমপির আমি বুঝে যাচ্ছে, ওকে। আজকে তোমাদের যারা আসলে এসএমপির আসো বা এসএমপির বাইরে আসো, সবাইকেই বলতেছি আজকে তোমাদেরকে কিছু জিনিসপত্র শিখাবো যেগুলো আসলে তোমাদের জন্য খুব কাজে লাগবে, হ্যাঁ, খুবই কাজে লাগবে। অ্যাটলিস্ট আগামী যে কয় মাস আসতেছির আগে তোমার লাইফটা গুছিয়ে আসবে ইনশাল্লাহ, ওকে। বুঝতে পারছি? তো শুরু করব, চলো শুরু করি। 8:30 শুরু করার কথা ছিল, কিন্তু একটু টেকনিক্যাল ডিফিকাল্টি, অ্যাকচুয়ালি আমার নামের বানানটা ভুল ছিল, আমার নামের বানানটা ভুল থাকার কারণে অ্যাকচুয়ালি আমাদের একটু লেট হয়ে গেছিল, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট ভাইয়া। চলো লেটস স্টার্ট, লেটস স্টার্ট। সো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আমাদের এখন চলতেছে, সো সেখানেই যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা বলতেছে তারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে আছে, তারা আসলে সেখানেই আছে, শেষ মুহূর্তে প্রস্তুতি করছে আছে। এখানে আমরা রোডম্যাপ A+ পাওয়ার রোডম্যাপটা এখানে দেখাই দিব তোমাদেরকে, কি করতে হয় আমাদের, কি থাকছে এই কোর্সে তোমরা তো জানোই। আমরা কি করছি, প্রতিটি চ্যাপ্টারের কোন টপিক কতটা গুরুত্বপূর্ণ এটা তো দেখাই দিচ্ছি, সাথে সাথে প্রতি ক্লাসে 2018 এবং 24 সালে সিকিউ এমসিকিউ বোর্ড এগুলো প্রস্তুতি শেষ করে দিচ্ছি। দেখবা যতগুলো কোশ্চেন আমি সলভ করাইছি তোমাদের এখন বন্ধু, সবগুলো 2024, নাহলে 2019, নাহলে 2018। হ্যাঁ, ক্লাসের পরে প্র্যাকটিসের জন্য স্টাডি ম্যাটেরিয়ালসও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার সাথে কি থাকতেছে, ওয়ান শট আমাদের থাকতেছে, এবং শেষ মুহূর্তের ওয়ান শটের মধ্যে আমাদের কি থাকছে একটু দেখো, এটা হলো আমাদের ওয়ান শট। আগামী 5টা ক্লাস আমি তোমাদের আগামী হায়ার ম্যাথের টোটাল 5টা ক্লাস নিব, যাতে বইয়ের হ্যাঁ বই থেকে এবং বইয়ের বাইরে থেকে যত জায়গা থেকে যতগুলো এমসিকিউ আসে কোন একটা চ্যাপ্টারের, সবগুলো একসাথে শেষ করা যায়। আমার ক্লাসের পরে তোমার কনফার্ম থাকবে যে তুমি হায়ার ম্যাথে যে 25টা এমসিকিউ আসবে সবগুলো তুমি আসলে কি টাইপ ভিত্তিক কমন পাবা, সবগুলো টাইপ কমন পাবা। আমি বলবো না তুমি এক্স্যাক্টলি এমসিকিউটা কমন পাবা, বাট সবগুলো টাইপ তুমি কমন পাবে ইনশাল্লাহ, ওকে। এটাই হলো আমার পক্ষ থেকে প্রমিস। এন্ড তারপরে বলি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সের মধ্যে কি থাকতেছে, সিকিউ এমসিকিউ সম্পূর্ণ প্রস্তুতি, যে কোনো সময় কনফিউশন ক্লিয়ার করা, এখানে 24 ঘন্টা আমরা কনফিউশন ক্লিয়ার করে থাকি, অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন সলভ করে নেওয়ার হবে অবশ্যই সিকিউ এমসিকিউ। এরপরে চলে আসি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা সম্পর্কে তোমাকে যদি একটু বলি, চলো গাইজ শুরু করে দিই আজকের ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাসটা সম্পর্কে তোমাকে যদি একটু বইলা শুরু করি, তাহলে আজকের ক্লাসে আমরা কি করব সেটা একটু আগে তোমাকে জানাই। আজকের ক্লাসে আমরা অধ্যায় 2 যেটার নাম হলো বীজগণিতিক রাশি, এটা দিয়ে শুরু করব, ঠিক আছে? এটা দিয়ে শুরু করব, এবং এইটার মধ্যে আমাদের যে কয়টা টাইপের আসলে ম্যাথ আসে বা যে কয়টা টাইপের এমসিকিউ আমাদের আসে সেগুলো দিয়ে আসলে শুরু করব। ভাইয়া একটু লেখা নাও, সবাই একটু লেখা নাও। এই অধ্যায় থেকে তোমাদের প্রথমে যে টাইপের এমসিকিউ আসে সেগুলো একটু লেখা নাও, এটা স্ক্রিনশট তুলে নিবা বা এটা লিখে নিবা। সো এখন আমি তোমাদেরকে বলবো নোট, ওকে গাইস, নোট করা শুরু করো। প্রথমে কি আসে তোমাদের ভাইয়া, আমি যদি তোমাদের প্রথমে বলি, প্রথমে যে কোশ্চেনগুলো আসে বহুপদী কিনা,
এই টাইপের এমসিকিউ আসে, কোনো একটা রাশি দেওয়া থাকবে, সেটা বহুপদী কিনা তোমাদেরকে বের করতে বলে, ঠিক আছে। এবং এইখান থেকেই তোমার কোশ্চেন আসে, আরো এখান থেকেই তোমার কোশ্চেন আসে, হ্যাঁ, মুখ্য পদ কত, মুখ্য পদ কত, ওকে, মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, মুখ্য সহগ, সহগ আরো থাকে হলো আমাদের কাছে আসে মাত্রা, বহুপদীর মাত্রা কত, মাত্রা কত। এই টাইপের কোশ্চেন তুমি এই চ্যাপ্টারে পাইছো কিনা আমাকে বলো। এই টাইপের কোশ্চেন তুমি এই চ্যাপ্টার যদি কখনো পড়ে থাকো তাহলে আমাকে একটু বলো তুমি এই কোশ্চেনগুলো পাইছো কিনা। কি কি ভাই কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকে, বহুপদী কিনা, হ্যাঁ এটা হলো প্রথম টাইপ, বহুপদী কিনা। এর মধ্যে তুমি মুখ্য পদ কত, মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, মাত্রা কত, এই ধরনের কোশ্চেন পেয়ে থাকো। এরপর আমি যদি তোমাকে বলি, তোমাদের আসে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য থেকে কোশ্চেন আসে, ভাগশেষ উপপাদ্য থেকে কোশ্চেন আসে। এবং এখান থেকে কোশ্চেনগুলো অনেকটা এরকম হয়, ওইরকম হয়, ভাগশেষ কত তোমাকে জিজ্ঞেস করে, একটা রাশি দেওয়া থাকবে এবং দুইটা রাশি দেওয়া থাকবে, বলবে যে এইটাকে এই রাশি দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে ভাগশেষ কত হয়, হ্যাঁ এটাকে যদি এই রাশি দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ কত হয়। তার মানে কি কোশ্চেন কি আসে, ভাগশেষ কত। হ্যাঁ আমাদের আরো কোশ্চেন আসে বা এখান থেকেই উৎপাদক কত, উৎপাদক কত, ওকে, এই কোশ্চেনগুলো আসে ভাগশেষ থেকে, ভাগশেষ উপপাদ্য থেকে আমাদের কি আসে, ভাগশেষ কত আসে, উৎপাদক কত বা উৎপাদকে প্রকাশ করলে কত আসে ফাইনাল মানটা, ঠিক আছে। এরপরে তুমি দেখো ভাই তুমি এই ধরনের কোশ্চেনও এখানে পাইছো, এই ধরনের কোশ্চেনও এই চ্যাপ্টার পাইছো। এরপরে তোমাকে তিনটা কোশ্চেন টানা বলবো, প্রথম কোশ্চেন হলো সমমাত্রিক কিনা, সমমাত্রিক কি না, হ্যাঁ। দ্বিতীয় কোশ্চেন হইলো কি প্রতিসম নির্ণয়, হ্যাঁ কোনটি প্রতিসম, নিচের কোনটি, তুমি এই কোশ্চেন পাইছো, নিচের কোনটি প্রতিসম রাশি, এই কোশ্চেন তোমরা পাইছো। প্রতিসম নির্ণয় কি, আমাদের প্রতিসম নির্ণয়, এটা পাইছো কিনা, প্রতিসম নির্ণয়, হ্যাঁ। তার সাথে সাথে কি থাকে ভাই, এটা একই সাথে ভাইয়া আমাদের থাকে হইলো চক্রক্রমিক কিনা, হ্যাঁ চক্রক্রমিক রাশি কোনটি, চক্রক্রমিক রাশি নির্ণয় করতে বলে, চক্রক্রমিক নির্ণয়, ওকে, চক্রক্রমিক নির্ণয়। এই ধরনের কোশ্চেনগুলো থাকে, সমমাত্রিক কিনা, প্রতিসম কিনা, চক্রক্রমিক নির্ণয়, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা বলি ভাইয়া, আমরা আংশিক ভগ্নাংশ থেকে কোশ্চেন করি। কি করি আমরা, আংশিক ভগ্নাংশ থেকে কোশ্চেন করি, এখন দেখো ভাইয়া আংশিক ভগ্নাংশ থেকে কোশ্চেন কি কি ধরনের হয়, প্রথম কোশ্চেন যেটা হলো কোনটি প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ, এই কোশ্চেনটা হয়, এটা হলো 1 নাম্বার কোশ্চেন। দ্বিতীয় নাম্বার কোশ্চেন যেটা হয় ভাইয়া, আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, ডাইরেক্ট তোমাকে একটা পদ দেওয়া থাকবে, বলবে কি এখানে আংশিক ভগ্নাংশ কত বা এখানে a এর মান কত, b এর মান কত, ঠিক আছে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, আংশিক ভগ্নাংশ কত বা কোনটি, হ্যাঁ আংশিক ভগ্নাংশ কত বা কোনটি, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন থাকে। এটা গেল আমাদের 4 নাম্বার, ঠিক আছে, এটা হলো 4 নাম্বার। মোটামুটি এই চারটা টাইপের মধ্যেই তোমার ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে, ঠিক আছে। তোমার সবচেয়ে বেশি সমস্যা হয় কোথায় জানো, আমি তোমাকে বলি, তোমার সবচেয়ে বেশি সমস্যা হলো এটাতে সবচেয়ে বেশি সমস্যা, অনেক স্কুলে যে জিনিসটা করা হয়, জোর করে কঠিনটা দিয়ে দেওয়া হয়। কিন্তু মনে রাখবা, তুমি যেটা একটা রুল শিখিয়ে দিব, সেটা হলো থাম্ব রুল। এই রুলের বাইরে যেই ধরনের ম্যাথ পারবা না, যেই ধরনের গুলো পারবা না, ওগুলো আসলে আংশিক ভগ্নাংশ তোমার আসলে দেওয়া উচিত হয় না, স্কুলের মধ্যে দেওয়া উচিত হয় না, কারণ 1 মিনিট বা 2 মিনিটের বেশি টাইম লাগে ওগুলো আংশিক ভগ্নাংশ বের করতে। তাও স্কুল দিয়ে দেয় যাতে তোমাকে ফেল করানো যায়। তারপরে একটু দেখো, ভাগশেষ উপপাদ্যের মধ্যে তোমার উৎপাদক বিশ্লেষণ করতে একটু টাফ হয় বা সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। বাকি যা কিছু আছে সবগুলো হলো কি বেসিক থেকে, যেমন কি মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, মাত্রা কত, এগুলো সবগুলো বেসিক থেকে, ঠিক আছে। সো আমরা আশা করি এই 4টা ধরনের এমসিকিউ এখান থেকে পাবো এবং 4টা ধরনের এমসিকিউ আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে পারবো। আমাকে বলো তো, এর বাইরে কি কোনো কোশ্চেন আসা এই চ্যাপ্টার থেকে সম্ভব? এর বাইরে কি কোনো কোশ্চেন তুমি আজ পর্যন্ত ফেস করছো এই চ্যাপ্টার থেকে? আমাকে একটু এটা বলো। আশা করি তুমি আজ পর্যন্ত যতগুলো এমসিকিউ এই চ্যাপ্টার থেকে, মানে অধ্যায় 2 থেকে ফেস করছো, সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ হয়েছে, হয়েছে কিনা জাস্ট আমাকে জানাও ভাইয়া, হয়েছে কিনা আমাকে জানো। তুমি 2 অধ্যায় থেকে যা যা পড়ছো, যা যা পাইছো, সমস্ত কিছু এই 4টার মধ্যে পড়ছে। বলো তো, দেখি তো তোমাদের রেসপন্সটা একটু দেখতে হবে। আশা করি নোট করা শেষ, তোমাদের নোট করা শেষ।
নোট করা শেষ? ওকে, নোট করা শেষ হয় না এখনো? নোটটা করে ফেলো। না ভাই, এর বাইরে কোনো ধরনের এমসিকিউ পাওয়া সম্ভব না। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আসলে এর বাইরে কোনো কিছু এমসিকিউ আসে না। তার মানে কি, আমরা যদি 4টা কমপ্লিট করে ফেলি, তার মানে এই চ্যাপ্টারটা আমাদের পুরোপুরি ক্লিয়ার, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের 3টা কোশ্চেন আসে, তোমাদের 3টা থেকে বা 2টা, অনেক বোর্ডে 2টাও আসে, 3 বা 2টা, যে 3 নাম্বার বা 2 নাম্বার পাওয়া সম্ভব। হ্যাঁ, বা আমরা যদি 3-3, আমরা ধরেই নিই 3 নাম্বার আসে এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারে 3 নাম্বার আসে, এবং এখন থেকে আমি যত পরীক্ষাগুলো দিব, প্রত্যেক পরীক্ষায় আমি 3 নাম্বার শিওর করবো এই চ্যাপ্টার থেকে প্রথমে। চলো শুরু করে দিই। তুমি যদি স্টার্ট করতে চাও, হ্যাঁ স্টার্ট করতে চাও যাবে, আর তুমি যদি চাও আমি শুরু করি, তাহলে একটু লেখা দাও। হ্যাঁ, তাহলে একটু লেখা দাও তোমার নাম। প্রথমে এই জিনিসটা স্টার্ট করবে এভাবে যে ধর্মকে তুমি যদি রেডি থাকো, হ্যাঁ আমার নিয়ম হলো সিম্পল, যদি আমি রেডি থাকি, হ্যাঁ তাহলে আমি লিখি সৌমিক রেডি। সৌমিক রেডি। ওকে, এখন তোমার নাম তো আর সৌমিক না, তুমি এখানে তোমার নিকনেম দাও, তারপরে লিখে ফেলো তুমি রেডি কিনা। ওকে, তুমি রেডি কিনা। ওকে, যে জিনিসটা করবা নিকনেম দিবা এবং তুমি রেডি কিনা এটা লিখে দিবা। এতে কি হবে, নিজের প্রতি, নিজের নাম নিয়ে যখন কিছু বলো তুমি, সেটা একটা কমিটমেন্ট দেয় তোমাদেরকে। হ্যাঁ, কমিটমেন্ট দেয়, আর তুমি কমিটেড হও আজকে ক্লাসটা ফুল শেষ করতে, কোনো ধরনের ব্রেক ট্রেক ছাড়া ফুল শেষ করতে। ওকে, তাহলে লেটস স্টার্ট এভরিওয়ান। তুমি রেডি কিনা অবশ্যই একটু জানিয়ে দাও কমেন্টে জানিয়ে দাও তুমি রেডি কিনা। ওকে, ওকে রেডি আমরা সবাই? শুরু করি। ওকে, শুরু করি। বিসমিল্লাহ শুরু করি। নিচের কোনটি বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত? নিচের কোন বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত? প্রথম কোশ্চেনটাই শুরু করছি একটা ট্রিক কোশ্চেন দিয়ে। এটার অ্যান্সারটা সবাই আমাকে বলবা যে 1-এর অ্যান্সার কত। হ্যাঁ, 1A অথবা 1B এভাবে, ঠিক আছে? 1-এর A B এরকম করে একটা অ্যান্সারটা দিবা। তুমি আমাকে বলো নিচের কোন বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। নিচে সবগুলাই বহুপদী দেওয়া আছে, কোন বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত বলো তো? এইখানে আমি বেসিকটা ক্লিয়ার করে ফেলবো। কোন বেসিকটা ভাইয়া? প্রথমে এই কোশ্চেনটার, এটা সমস্ত বেসিক আমি এখানে ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, এখানেই ক্লিয়ার করে ফেলবো। 1-এর A 1-এর B অনেক ধরনের অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ ভাইয়া, একটু অকওয়ার্ড লেভেলের একটা কোশ্চেন না এটা একটা অকওয়ার্ড লেভেলের কোশ্চেন না। প্রথমত যে জিনিসটা, এইটা একটা বহুপদী না, ডি নাম্বারটা একটা বহুপদী না। হ্যাঁ, এটা একটা বহুপদী, ঠিক আছে, এটাও একটা বহুপদী। হ্যাঁ, এখন তুমি জানো এই বহুপদীর মাত্রা কত? আমাদের এই বহুপদীর মাত্রা কত? যদি আমাদের এই বহুপদীটি কল্পনা, এটাকে যদি বহুপদী বানানো লাগে তাহলে এভাবে লেখা লাগে 4x⁻0। সো এখানে এই বহুপদীর মাত্রা 0। মাত্রা কত? 0। ঠিক আছে, সো ওই 0 তো সংজ্ঞায়িত, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে বলো আর কি আছে? এই বহুপদীর মাত্রা হলো 2, আর এই এটা বহুপদীই না, কারণ কি এটার মাত্রা হলো -1, যার কারণে এটা বহুপদী না। ঠিক আছে, তাহলে আমাকে অ্যান্সার কথা হবে, অ্যান্সার হবে আমাদের বি। অ্যান্সার কথা হবে বি। কারণ কি বুঝাচ্ছি, কারণ কি বি বহুপদী। বি কে যদি আমি একটা বহুপদী কল্পনা করি, ধরো মনে করি বি কে একটা বহুপদী কল্পনা করলাম, ঠিক আছে, তার মানে আমি বললাম 0x⁻0। ইট ডাজন্ট মেক সেন্স 0। হ্যাঁ, কোনো ইট ডাজন্ট মেক সেন্স। কেন মেক সেন্স করে না ভাইয়া? দেখো ভাইয়া, 0-র সহগও 0, 0-র এক্স এর মানে মাত্রাও 0, এই ধরনের জিনিসপত্র কোনো মেক সেন্স করে না বলে এটাকে আমরা অসংজ্ঞায়িত বলে থাকি। কি বলে থাকি আমরা? অসংজ্ঞায়িত বলে থাকি। হ্যাঁ, অসংজ্ঞায়িত কি বলছি আমরা? অসংজ্ঞায়িত মাত্রা। কি অসংজ্ঞায়িত মাত্রা। চলো এবার আমরা একটু বেসিকটা ক্লিয়ার করি। বেসিক ক্লিয়ার, নোট করো সবাই। অ্যান্সারটা দিয়ে ফেলে, অ্যান্সারটা হলো বি, তারপরে নোট করো। হ্যাঁ, বেসিক, ঠিক আছে, মাথায় রেখো এই বেসিকটা কোনো সময় মাথা থেকে হারাও না বা মাথা থেকে ফেলে দিও না। ওকে, যে জিনিসটা হবে, তো প্রথমে তোমাকে যদি একটু নিয়ে আসি, সেটা হলো এখানে একটু বুঝাইতে হবে। ধরো মনে করো তোমার কাছে 5x³ আছে, ঠিক আছে। প্রথমে এই বেসিকটা থেকে আমি তোমাকে জানতে চাচ্ছি এইটাকে বলা হয়, হ্যাঁ এটাকে বলা হয় ঘাত। কি বলা হয়? ঘাত, বা এটাকে বলা হয় পাওয়ার। কি বলা হয়? ঘাত বা পাওয়ার বলা হয়। এখানে x কে বলা হয় চলক। কি বলা হয়? চলক, ঠিক আছে। এবং এখানে 5 কে বলা হয় সহগ। কি বলা হয়? সহগ। এই জিনিসটা আমরা, এই তিনটা জিনিস আমরা আমাদের মাথায় রাখি। এটা হলো চলক, ঘাত বা পাওয়ার, হ্যাঁ, বা এটাকে অনেক সময় সূচকও বলা হয়, হ্যাঁ, এবং এটাকে আমাদের কি বলা হয়? সহগ বলা হয়, ঠিক আছে। এবং এই পুরাটাকে একত্রে বলা হয়
এক হচ্ছে বলা হয় একটি রাশি। কি বলা হয়? একটা রাশি। কোন ধরনের রাশি? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক গাণিতিক রাশি। ঠিক আছে, এখন বীজগাণিতিক রাশি বিভিন্ন ধরনের হইতে পারে, একটা পদের হইতে পারে, দুইটা পদের হইতে পারে, তিনটা পদের হইতে পারে। এইটাকে আমরা বলবো এক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। কি বলা হয়? এক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। বিশিষ্ট বীজগাণিতিক রাশি। ঠিক আছে, এইবার আইসা পড়ি আমরা আজকে যা পড়াতে যাচ্ছি। সেগুলো। ঠিক আছে, পড়াচ্ছি সেগুলো। সো আমরা একটু আগে দেখলাম এখানে যে ভাইয়া 5x3। ঠিক আছে, এখানে আমরা সবকিছু জানি। এটা হলো আমাদের সূচক বা ঘাত, এটা হলো আমাদের কি চলক, এবং এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছিলাম হলো সহগ। ঠিক আছে, এটাকে পুরাটাকে আমরা কি বলতেছি? রাশি। ওকে, রাশি। এখন ভাইয়া এরকমই একটা বীজগাণিতিক রাশি যদি এরকম হয় দুই পদ বিশিষ্ট, এটাকে এক পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি, 3 বা 4 পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি যদি আমি বলি 3x² + 4x + 2, এইটাকে আমি বলতেছি একটা বীজগাণিতিক রাশি। কয় পদ বিশিষ্ট ভাইয়া? 3 পদ বিশিষ্ট। কয়টা পদ বিশিষ্ট? 3টা পদ বিশিষ্ট। কয়টা পদ আছে এখানে ভাইয়া? 3টা পদ। 3টা পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি। ঠিক আছে, এবার আমি তোমাকে কোশ্চেন করবো, বেশ কয়েকটা জিনিস বলবো। ভাইয়া রাশি বলো, বীজগাণিতিক রাশি বলতেছি, এখন কখন এই জিনিসটাকে বহুপদী বলবো? বহুপদী কখন বলবো? তখনই বহুপদী বলবো ভাইয়া যখন এই বীজগাণিতিক রাশির যে চলক আছে, আমাদের যে চলক আছে, যেমন কি এখানে চলক কত আমাদের? এখানে চলক হলো x। হ্যাঁ, চলকের ঘাত অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। কলেজে চলকের ঘাত কি হবে? অঋণাত্মক। চলকের ঘাত কি হবে ভাইয়া? ঘাত অঋণাত্মক হবে। হ্যাঁ, অঋণাত্মক হবে। লেখা রাখো, কখন আমরা বহুপদী বলবো এই জিনিসটাকে? যখন চলকের ঘাতগুলো অঋণাত্মক হবে। যেমন কি 3x² + 4x + 2, এখানে সবগুলোর ঘাত যদি তুমি একটু কল্পনা করো, হ্যাঁ, সেগুলো ঘাতগুলো, একটার ঘাত হলো 0, মানে একটা ঘাত হলো 0, তখন কি 2x⁻0 আছে। মনে এখানে দেখো 2x⁻0 আছে, x⁻0 মানে হলো 1, তার কারণে 0 আছে, 1 আছে এবং 2 আছে এখানে ঘাতগুলো। ঠিক আছে, 0 1 2 আছে, এগুলো সবগুলো অঋণাত্মক ঘাত বোঝে। এরকম 0 1 2 3 4, হ্যাঁ, আবার অনেক সময় হাফ আছে, এরকম করে যতগুলো আছে সবগুলা কি বোঝায় ভাই? আমাদের সবগুলা কি বোঝায়? বেসিক্যালি আমাদেরকে বোঝায় এগুলো হলো অঋণাত্মক ঘাত। কি বোঝায়? অঋণাত্মক ঘাত। ঋণাত্মক ঘাত মানে আমরা বুঝি x⁻⁻1। এখানে ঋণাত্মক ঘাত কি আছে? ঋণাত্মক আছে। সো আমরা এগুলাকে বহুপদী বলবো না। কি বলবো না? বহুপদী বলবো না। তার মানে আমাকে একটু তোমাকে যদি এটা কোশ্চেন করি, হ্যাঁ, এই নিচের কোনটা বহুপদী? হ্যাঁ, এক নম্বরের অ্যান্সার হলো এরকম। এক নম্বরের অ্যান্সার নিচের কোনটি বহুপদী? আমার কোশ্চেন হলো নিচের কোনটি বহুপদী, তুমি আমাকে বলবা। প্রথমটা হলো 3x² + 4x + 2/x। ঠিক আছে, এটা বহুপদী নাকি 3x³ + 2x⁻⁻1 + c, এটা বহুপদী নাকি 3x + 4x + 1? কোনটা বহুপদী? 1 নাকি 2 নাকি 3? আমাকে বলো তো কোনটা বহুপদী? কোশ্চেনের অ্যান্সারটা দাও সবাই কোশ্চেনের অ্যান্সারটা দাও। কোনটা বহুপদী? বহুপদীর শর্ত কি ভাইয়া? চৌকতির শর্ত কি? চলকের ঘাত অঋণাত্মক। চলকের ঘাত কি হবে ভাইয়া? অঋণাত্মক হবে। সো আমাকে অ্যান্সারটা দাও। অ্যান্সারটা কি হবে ভাইয়া? একটু বলো তো অ্যান্সারটা কি হবে এখানকার? ভাইয়া সবাই বলতেছে 3। ভেরি গুড, সবাই বলতেছে অ্যান্সার কত আমাদের? 3। কেন ভাইয়া? খেয়াল করো এখানে 3x + 4x + 1 যাই থাকুক না কেন, হ্যাঁ, যদি এখানে স্কোয়ারও দেই, যাই থাকুক না কেন, প্রত্যেকটা চলকের ঘাত কি? চলকের ঘাত অঋণাত্মক। হ্যাঁ, এটাকে কি বলতেছি আমরা? বহুপদী বলতেছি। ঠিক আছে, এবার বুঝতে পারলাম আমরা চলকের ঘাত যদি অঋণাত্মক থাকে তবে সেগুলো কি আমাদের বহুপদী। এবার ভাইয়া আমরা তো এত কিছু বুঝলাম। এবার চলো আরো ডিটেলসে যাই। ডিটেলস কি ভাইয়া? ডিটেলস হলো এরকম যে ভাইয়া আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম না? এটা নিয়ে কথা বলতেছিলাম তো, রাইট? এটা নিয়ে কথা বলতেছিলাম তো। সো এখন তোমাকে একটু বলবো, এটা কি আমাদের একটা বহুপদী রাশি? এটা তো আমরা স্ট্রাগল করেই ফেলছি। হ্যাঁ, বহুপদী রাশি যার চলক কত? আমাদের চলক হলো আমাদের x চলক। ঠিক আছে, এখন তোমাকে আমার কোশ্চেন গুলো একটু দেখো ভাইয়া। আমার প্রথম কোশ্চেন হলো এই বহুপদীর মুখ্য পদ বলতে কি বুঝো? কি বলতেছি আমরা? মুখ্য পদ কত? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন হইলো তোমার কাছে আমার যে ভাইয়া, হ্যাঁ, এটা যদি মুখ্য পদ কত এটা আমরা জানতে চাচ্ছিলাম, এবং আমি জানতে চাচ্ছিলাম যে মুখ্য সহগ কত?
সহগ কত, মুখ্য সহগ কত এবং ধ্রুবক কত, ধ্রুবক কত, এবং ফাইনালি যে কোশ্চেনটা আমি করব, হ্যাঁ এটা কত মাত্রার বহুপদী, মাত্রা কত। ঠিক আছে, প্রথম কোশ্চেন অ্যান্সারটা আমি দিই তোমাদেরকে, প্রথম কোশ্চেন অ্যান্সারটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ প্রথম কোশ্চেন অ্যান্সারটা না, তোমাদের সবগুলো অ্যান্সার আমি দিয়ে দিব একসাথে। দেখো ভাইয়া, আমাদের এটা আসলে কি একটা বহুপদী, এটা কি আমাদের একটা বহুপদী। যখন বহুপদী হবে, যখন বহুপদী হবে, মনে রাখবা বহুপদী সমীকরণের বা বহুপদী রাশির সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ, এখানে তিনটা পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এই তিনটা পদের মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে আমরা মুখ্য পদ বলি। কি বলি? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ। এখন দেখো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা, এখানে ঘাত হলো 2, এখানে ঘাত হলো 1, এখানে x এর ঘাত হলো 0, তার মানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা ভাইয়া? আমাদের 3x²। তার মানে মুখ্য পদ কত ভাইয়া? 3x²। ঠিক আছে, এবার হলো মুখ্য সহগ। মনে রাখবা ভাইয়া, আমাদের বহুপদীর মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা আছে, তার মানে 3x², ওই পদের চলকের সহগকে, ওই পদের চলকের চলক কত ভাইয়া? 3x², x হলো চলক, চলকের সহগ হলো 3, চলকের সহগকে আমরা কি বলবো? মুখ্য সহগ বলবো। কি বলবো আমরা? মুখ্য সহগ বলবো। ঠিক আছে, এবং তারপরে হলো কি, কত মাত্রার বহুপদী। মনে রাখবা, একটা বহুপদীর সর্বোচ্চ মাত্রা যেটা, সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের মাত্রা যেটা, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের চলকের মাত্রা যেটা, ওইটাই হলো বহুপদীর মাত্রা। তার মানে কি, এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কত? 3x², এর মাত্রা কত? x এর মাত্রা কত? এখানে x এর মাত্রা হলো 2, তার মানে এটা কত মাত্রার বহুপদী? 2 মাত্রার বহুপদী। ঠিক আছে, এবারে লাস্টে যে কোশ্চেনটা হলো ধ্রুবক কত। একটা বহুপদীর মধ্যে, হ্যাঁ একটা বহুপদীর মধ্যে যেই পদটার মধ্যে, যে পদের সাথে আমরা কোনো x দেখবো না, তার মানে কি, যে পদটা বেসিকলি আমাদের x এর ঘাত 0, যে পদটার জন্য বেসিকলি আমাদের x এর ঘাত 0, সেই পদটাকে আমরা কি বলবো? ধ্রুবক পদ বলবো। সেটা কি বলবো? ধ্রুবক পদ বলবো। তার মানে কি, এখানে ধ্রুবক পদ কত আমাদের? 2। ধ্রুবক পদ কত আমাদের? 2। ঠিক আছে, তোমার কি এই সবগুলো আসছে কিনা আমাকে একটু বলো। তোমার যদি সবগুলো আসে, তোমার জন্য আমার একটা সমীকরণ আছে, তোমার জন্য সমীকরণ হলো 5x³ প্লাস 4x² মাইনাস x⁶ প্লাস 3, হ্যাঁ প্লাস 3। সো তুমি আমাকে এখান থেকে বের করে দাও, হ্যাঁ মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, ধ্রুবক কত, তারপর লাস্টে মাত্রা কত। ঠিক আছে, প্রত্যেকটা বের করে দাও, এইভাবে বের করবা। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, হ্যাঁ এবার নাম্বারিং করে বের করো, এবং 4। সবগুলো অ্যান্সার দাও, সবগুলো অ্যান্সার তুমি দাও। ওকে, সবগুলো অ্যান্সার দাও, তো সবগুলো অ্যান্সার দাও দেখি সবাইকে। আমি খুব স্ট্রেংথ নিয়ে, আমি খুব মানে একদম ডিটেলসে পড়াচ্ছি, এত ডিটেলসে মনে হয় কোনো টিচার পড়াবে না। ঠিক আছে, সো একটু আমার সাথে থাকো, হ্যাঁ এন্ড ফ্রেন্ডদেরকেও একটা মেনশন এখনই দিয়ে দাও, যে কারণ আজকের ক্লাসে মিস হইলে শোয়িং ভাই তোমাদের আসলে ওয়ান শট দিবে না। ওকে, এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি না, ওকে এসএমপিতে এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি না, সাজনদা পড়াবে। কিন্তু সাজনদা এমসিকিউ পড়ানো কতটা টাইম আমি যাই না, বাট সিকিউ সলভ করে দিবে। এন্ড এত বেসিক হয়তো বুঝে যাবে না, আজকে ক্লাসের মতো বেসিক আর হবে না এই চ্যাপ্টারের উপরে। তোমার যদি এসএসসি পরীক্ষার জন্য তোমার বেসিকের সমস্যা থাকে, আজকে ক্লাস ইজ দ্য বেস্ট অপরচুনিটি, যেটা তুমি কাজে লাগাইতে পারো। ওকে, ভেরি গুড, সবাই অ্যান্সার দাও, সবাই ভাইয়া নোট করার টাইম শেষ, এবার তোমার অ্যান্সার দেওয়ার পালা। নোট করার টাইম শেষ, অ্যান্সার দেওয়ার পালা। ওকে ওকে ওকে, নোট করার টাইম তো শেষ ভাইয়া। ভেরি গুড, ধ্রুবক 3, ভেরি গুড। নোট করার টাইম শেষ, এখন কি ভাইয়া লিটারালি অ্যান্সার দেওয়ার পালা। আমিও আমার ক্লাসটা শেয়ার করে দিচ্ছি আমার গ্রুপগুলোতে। আসলে এত বেসিকে তোমাদের আর কোনো টিচার পড়াবে না। ঠিক আছে, তো চলো সামনে যাই। যারা লেখছো ভাইয়া, 1 নম্বরের অ্যান্সার হলো -1, মুখ্য পদ হলো -x⁶, এটা হলো মুখ্য পদ। হ্যাঁ মুখ্য সহগ কত যারা লেখছো, -1 তাদেরটা হইছে। যারা লেখছো ভাইয়া যে ভাইয়া আমাদের ধ্রুবক কত, যারা 3 লেখছো ধ্রুবক, তারা সঠিক হয়েছে। যারা মাত্রা লিখতে গেছো, মাত্রা হলো 6, মাত্রা হলো কত আমাদের? 6।
ওকে, যারা যারা এগুলো লিখছো তাদের সঠিক হয়েছে, কার কার সঠিক হয়েছে একটু জাস্ট জানাও। এবার কয়েকটা এমসিকিউ করাবো যেগুলো পানির মতো করে কাইটে চলে যাবো, যেগুলো লিটারালি পানির মতো করে কাইটে চলে যাবো। ওকে, রেডি সবাই? রেডি কিনা আমাকে বলো, যদি রেডি থাকো তোমার নামের পরে রেডি লিখে দাও। ওকে, বুঝতে পারছি? চলো শুরু করি শুরু করি শুরু করি শুরু করি। ওকে, আমাদের শুরু হয়ে গেছে। দেখো ভাইয়া, বহুপদীর মাত্রা কত ভাই? অসংজ্ঞায়িত কেন? 0। ও হ্যাঁ, এখানে ছোট্ট একটা জিনিস বুঝাইতে গেছি, ওই ছোট্ট জিনিস বুঝাইতে তো ভুলেই গেছি ভাইয়া। আরো একটা জিনিস আছে, আরো একটা পার্ট আছে এটার পরে। সেই পার্টটা হলো কি ভাইয়া, একটু দেখো, তোমাকে দুইটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই, দুইটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই। ভাইয়া, একটা ধ্রুবক যদি আমাদের 5 থাকে, এটা একটা বহুপদী হয় কিভাবে ভাইয়া? এটা একটা বহুপদী, আমি তোমাকে বলবো এটা একটা বহুপদী কিভাবে ভাইয়া। কারণ কি, এটা একটা বীজগাণিতিক রাশি, আমরা লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো ভাইয়া? লিখতে পারবো 5x⁻0। কারণ কি ভাইয়া, 5-এর সাথে তো এক গুণ অবস্থায় আছে, তাই না? x⁻0 মান কত? 1। তার মানে যেখানে আমরা লিখতাম 5 লিখলে তার সাথে আমাদের গুণ 1 লেখা যায়, সেই 1-এর বদলে আমরা এইভাবে লিখে দিব x⁻0। ফলে এইটা একটা কি হয়ে যায়? বহুপদী হয়ে যায়, বহুপদী হয়ে যায়। তার মানে 5, যে কোনো একটা সংখ্যা 5, 4, 3, এগুলো সবকিছুই বহুপদী। কি আমাদের এগুলো সবকিছুই বহুপদী। এই বহুপদীর কত মাত্রার বহুপদী ভাইয়া? 0 মাত্রার বহুপদী। কত মাত্রার? লিখে নাও, কত মাত্রার বহুপদী ভাইয়া? 0 মাত্রার বহুপদী। বহুপদী এটা তো লেখছো, এটা তো লেখছো প্রথমে 0 মাত্রার বহুপদী। এগুলো সবগুলো 5, 4, 3, এগুলো সবগুলো 0 মাত্রার বহুপদী। এবার আরেকটা জিনিস নিয়ে আসো, এবার আরেকটা জিনিস নিয়ে আসি। কখনো যদি তোমার কাছে বলে, কখনো যদি তোমাকে বলে, হ্যাঁ, কোন বহুপদীটির মান অসংজ্ঞায়িত, সরি, কোন বহুপদীটির ঘাত অসংজ্ঞায়িত, ঘাত অসংজ্ঞায়িত, কিভাবে বলবা ভাই? কিভাবে বুঝবা সেটা? একটু দেখো ভাইয়া, একটু দেখো। কখনো যদি 0 লেখো, জিরোকে আমরা কত মাত্রার বহুপদী বলতে পারি ভাইয়া? কোনো মাত্রার বহুপদী বলতে পারি না। কারণ কি ভাইয়া? জিরো কি জিরো, হ্যাঁ, জিরোর সাথে কোনো কিছু যদি গুণ অবস্থা থাকে, আমরা যদি বলি জিরোর সাথে 1 গুণ, তার মানে বেসিক্যালি এটার মান 0ই। ঠিক আছে, আমরা যদি বেসিক্যালি ওটার মান 0ই, তার মানে কোনো কিছুর সাথে, কোনো কিছু না সাথে, সোজা কথা, 0-র সাথে x গুণ করা আর 0 একই রাখা, ওইটা একই জিনিস। 0-র সাথে x⁻0 গুণ করা, ওইটাও একই জিনিস। ঠিক আছে, ফলে এই জিনিসটা বেসিক্যালি আমাদের অসংজ্ঞায়িত মাত্রার একটা বহুপদী। কি লিখবা? অসংজ্ঞায়িত মাত্রার একটা বহুপদী, মাত্রার বহুপদী লিখবা। 0 হইলো অসংজ্ঞায়িত মাত্রার একটা বহুপদী। এই জিনিসটা লেখা ভালো, 0 হইলো অসংজ্ঞায়িত মাত্রার একটা বহুপদী। 0-র কি কোনো মাত্রা নেই বা মাত্রা আমরা চিন্তা করতে পারি না, 0 একটা অসংজ্ঞায়িত মাত্রার বহুপদী। দ্যাটস ইট, আর কিছু না, স্ট্রেট কাট। 0 একটা অসংজ্ঞায়িত মাত্রার বহুপদী, এটা লেখা দাও। চলো এইবার আমরা আবার প্র্যাকটিসে ফিরে যাই। ভাইয়া একটু বলে রাখি, তোমরা এটা সমাধান করো, ততক্ষণ আমি এখানে লিখতে থাকি ভাইয়া। লিখতে থাকি। এমসিকিউ যখন তোমরা বোর্ডে সলভ করো, তোমাদের দুইটা টাইপে আমরা সলভ করতে পারি। একটা হলো ভাই এক্সপিরিয়েন্স বেস সলভ, যে এক্সপিরিয়েন্সটা আসে কোথা থেকে ভাইয়া? প্র্যাকটিস থেকে আসে। আরেকটা হলো স্কিল বা যেটাকে আমরা বলি নলেজ বেসড। ঠিক আছে, নলেজ বেসড। সো প্রথম কথা হলো, আমি যে তোমাদেরকে বেসিক শিখাইলাম, বেসিক যে দেখাইলাম একটু আগে, বেসিক সবকিছু নলেজের মধ্যে পড়ে। হ্যাঁ, বেসিক্স করার পরে যখন দেখলাম এমসিকিউ অ্যান্সারটা কি লিখবা, সেটা স্কিলের মধ্যে পড়ে। হ্যাঁ, সেটা স্কিলের মধ্যে পড়ে। তার মানে বেসিক শেখানো মানে বই রিডিং পড়া মানে হ্যাঁ, এগুলা বই রিডিং পড়া, বেসিক শেখা, হ্যাঁ, ক্লাস করা, এগুলো সবকিছু কি করে? তোমাদের নলেজ বেসটা বাড়ায়, স্কিল বেসড এমসিকিউ সলভ করার জন্য সাহায্য করে। আর এই স্কিল বেসড বা নলেজ বেসড এমসিকিউ তুমি পাবা 25টার মধ্যে অ্যাটলিস্ট 15টা। ঠিক আছে, বাকি সবগুলো থাকবে কি? এক্সপিরিয়েন্স বেস। অ্যাটলিস্ট 10টা এমসিকিউ থাকবে যা হলো এক্সপিরিয়েন্স বেস, যেটা তোমাকে এক্সপিরিয়েন্সের উপরে তোমার ঠিক করতে হবে, যেটা আসলে বেসিকে তেমন একটা কাজ লাগে না, বেসিকে তেমন একটা কাজ করে না, বেসিকে তেমন একটা সাহায্য করে না। ঠিক আছে, সো এইভাবে করে আমরা আসলে এমসিকিউ গুলো সলভ করবো। সেকেন্ডের অ্যান্সার বলো 18 নাম্বার অ্যান্সার কত? 18 সি। একজন বলতেছে বি ভাইয়া, 18 সি। একজন বি বলছে এক্স এর ঘাত কত? বলছে নিচের কোনটি এক্স চলকের ঘাত 0? অবশ্যই ভাই অ্যান্সার কত? সি। অ্যান্সার কত আমাদের? সি। সো এটা আমরা পারছি, 18 কত অ্যান্সার হবে? সি। এভাবে লিখে দিবা। পরেরটা চলে যাই আমরা। এত রাশিটি এক্স ও ওয়াই চলকের বহুপদীর মাত্রা কত? মাথায় রেখো, যখন দুইটা চলক থাকে তোমার কাছে, থাকে, যেমন কি 5xy প্লাস 3x²
প্লাস 2y² প্লাস এটা যদি থাকে তখন মাথায় রাখবা তখন যখন আমি তোমাকে জিজ্ঞেস করব এটা কত মাত্রার বহুপদী, তখন তোমার কি করতে হবে, দেখো এখানে আমি বলছি চলক এক্স ও ওয়াই দুইটাই, যখন এটা বলবো তখন তোমার কি করতে হবে, এই পদগুলো যে কোনো একটা নিতে হবে, হ্যাঁ এক্স এর চলক এবং ওয়াই এর চলককে যোগ দিতে হবে, ফলে যেটা মানটা আসবে সেটা হলো আমাদের এত মাত্রার বহুপদী। কত মাত্রার বহুপদী এখানে? 2 মাত্রার বহুপদী। তো এখানে কত মাত্রার বহুপদী ভাইয়া একটু দেখো তো ভাইয়া, সর্বোচ্চ ঘাতবিশিষ্ট পদটাকে নিবা এবং তারপরে দেখবা কত মাত্রার বহুপদী। ওকে, সর্বোচ্চ ঘাতবিশিষ্ট পদটাকে নিয়ে কত মাত্রার বহুপদী সেটা নিয়ে নিবা। ওকে, এটার অ্যান্সার কত হবে? 20-এর অ্যান্সার এ বলতেছে ভাইয়া, আবার বিও বলতেছে, অনেকে ডিও বলতেছে। হ্যাঁ, 20-এর অ্যান্সার হলো ডি। কেন ভাইয়া? সর্বোচ্চ ঘাতবিশিষ্ট পদ কত এখানে? এইটা x² প্লাস y⁵, ঠিক আছে। এই সর্বোচ্চ ঘাতবিশিষ্ট পদ বা মুখ্য পদের হ্যাঁ ঘাত কত ভাইয়া? 2 + 5, ঠিক আছে। টোটাল কত অ্যান্সার? 7। অ্যান্সার মিলে গেছে। যারা অ্যান্সার 7 দিয়েছো, কংগ্রেচুলেশনস টু ইউ, তুমি এটার অ্যান্সারও পেয়ে গেছো। ওকে, কংগ্রেচুলেশনস টু ইউ। চলো সামনে আগে 20টা বুঝতে পারছি? 20টা যদি বুঝতে পারি, হ্যাঁ যদি 20টা বুঝতে পারি তাহলে একটু ডিসি লিখে দাও। ডিসি মানে হলো ডান এন্ড ক্লিয়ার ভাই, একটু বলে নিই। ওকে, ডিসি মানে ডান এন্ড ক্লিয়ার। ওকে ভাইয়া, সামনে আগে ভেরি গুড। ইউটিউবের সবাই এত রাতে রিপ্লাই দেয় ভাই, দেখলেই অস্থির লাগে। সামনে যে আমরা এত প্রত্যেকে চলক হলে, দেখো ভাই এবার আমাদের প্রত্যেকেই চলক, এক্স ওয়াই এ বি পি সবগুলোই চলক হলে 3 মাত্রার বহুপদী নিচের কোনটি? 3 মাত্রার বহুপদী নিচের কোনটি? 3 মাত্রার বহুপদী কত? মাত্রা 3। মাত্রা কত? 3। বা সূচক হলো আমাদের কত? সূচক হইলো আমাদের 3। এটার অ্যান্সার খুবই সহজ। প্রত্যেকটা নিবা একটু দেখো, এখানে এটা হলো 2 মাত্রার বহুপদী, ঠিক আছে, কারণ সর্বোচ্চ ঘাত হইতে পারে কত? 2। এইটা হলো আমাদের 2, এটা হলো আমাদের 3 মাত্রার বহুপদী। হবে কি? দেখে নেই এটা সর্বোচ্চ ঘাত কত? 3 না, এটা হয়ে যায় 4 মাত্রার বহুপদী। এটা হয়ে যায় 4 মাত্রা। সিপি কে ভিতরে গুণ দিলে পি ইন্টু বি² প্লাস ওয়াই, তিনটার যখন আমরা যোগফল হিসাব করবো ঘাতে তখন 4 হয়ে যায়, ঠিক আছে। এইটা হইলো আমাদের 3, এখানে একটা 4, এটা হলো 4 মাত্রার বহুপদী। হ্যাঁ, 4 মাত্রার বহুপদী। তার মানে কি অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার কত বলো তো? অ্যান্সার কত ভাইয়া? 22-এর এ। ভেরি গুড, 22-এর এ হলো আমাদের অ্যান্সার। চলো সামনে আগে ইজি, ঠিক আছে, ইজি। এবার আমরা চক্রক্রমিক টাইপ 2 তে এসে বলছি ভাইয়া। আমাদের টাইপ 1 এর যে প্রবলেমটা ছিল ওইটা শেষ, এটা শেষ ভাইয়া। এইটা সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারছি কিনা আমাকে জাস্ট একটু জানাবা ভাইয়া। 1 নাম্বারটা কমপ্লিট কিনা, যদি 1 নাম্বারটা কমপ্লিট হয় তাহলে এইভাবে লিখে দিবা একটু, হ্যাঁ 1 ডিসি এভাবে লিখে দাও, এভাবে একটু লেখা দাও, তাহলে আমি বুঝতে পারবো সবার 1 নাম্বার, যে 1 নাম্বার টাইপের যে ম্যাথগুলো আসে বা এমসিকিউ গুলো আসে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। হ্যাঁ 1 ডিসি লিখে দাও। ভেরি গুড। জয় ঘোষ, তারপরে ফারহা মির্জাবিন, তারপরে সখী, থ্যাংক ইউ ভাইয়া। এত ভালোভাবে তোমরা যে ক্লাসের সাথে থাকতো, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ সবাইকে। ওকে, 1 নাম্বারটা শেষ, 1 নাম্বার ক্লিয়ার, 1 নাম্বার পুরো ডান এন্ড ক্লিয়ার। ওকে, ডান এন্ড ক্লিয়ার। এবার আমরা 2 নাম্বার প্রবলেমে 3 নাম্বার প্রবলেমে চলে যাব। সমমাত্রিক কিনা এই ব্যাপারগুলো একটু চিন্তা করে আসবো, এই ব্যাপারে বেসিকটাও শিখিয়ে দিব। ওকে, চলো চলে যাই। কত নাম্বার এমসিকিউ তে ছিলাম আমরা ছিলাম এখানে, ঠিক আছে। এইখান থেকেই শিখিয়ে দিচ্ছি। বলছে হ্যাঁ 25 নাম্বার এমসিকিউ তে দেখো কি বলছে, x² y - z প্লাস y² z - x z² x - y রাশিটি বীজগাণিতিক রাশি। হ্যাঁ অবশ্যই বীজগাণিতিক রাশি। চক্রক্রমিক প্রতিসম কোনটা ভাইয়া? অ্যান্সারটা বলো 25 এর অ্যান্সারটা সবাই একটু বলার চেষ্টা করো। 25 এর অ্যান্সার সবাই একটু বলার চেষ্টা করো ভাইয়া। 25 এর অ্যান্সার ভাইয়া 22 নাম্বারটা ডান। হ্যাঁ 22 নাম্বারটা ডান। 25 নাম্বারটা একটু বলো। ভেরি গুড, সবাই আমার সাথে এখনো আছো। থ্যাংক ইউ ফর বিং হিয়ার গাইস, থ্যাংক ইউ সো মাচ। 25-এর এ বলতেছে সবাই। ওকে, চলো 25 নাম্বার থেকে শুরু করি। চক্রক্রমিক বুঝবো কিভাবে ভাইয়া? প্রতিসম বুঝবো কিভাবে? অথবা ভাইয়া সমমাত্রিক কিভাবে বুঝবো?
এই তিনটা কিভাবে বুঝবো একটু উদাহরণ দিয়ে বলে দিচ্ছি ভাইয়া। প্রথমে একটু নোট করো, আবার নোট, সবাই নোট মোডে, হ্যাঁ নোট মোডে আবার চলে যায়। হ্যাঁ প্রথমে তো চক্রক্রমিক। ভাইয়া তোমার কাছে যদি এমন একটা রাশি থাকে, ধরো মনে করো তিনটা পদের একটা রাশি আছে, এক্স ওয়াই জেড, এই তিনটা পদের একটা রাশি আসে, যেই রাশিগুলোকে যদি সার্কুলেট করো, তার মানে কি এক্স এর জায়গায় তুমি যদি ওয়াই বসাও এবং ওয়াই এর জায়গায় তুমি যদি আসলে জেড বসাও এবং জেড এর জায়গায় তুমি যদি এক্স বসাও, হ্যাঁ তাহলে তবুও রাশির যদি মান পরিবর্তন না হয়, পরিবর্তিত না হয়, অপরিবর্তিত থাকে, তবে মান অপরিবর্তিত থাকে, তবে সেটাকে আমরা কি বলবো? চক্রক্রমিক বলবো। কিভাবে ভাই? একটা উদাহরণ বলি তোমাকে, একটা চক্রক্রমিক উদাহরণ, 3x³ + y³ প্লাস z³ - 3xyz। তুমি এইখানে তুমি কি করবা? আমি কি করবো? এক্স এর জায়গায় ওয়াই বসাবো। এখানেই এই সমীকরণে এক্স এর জায়গায় আমি ওয়াই বসাই, যদি বসাই তাহলে y³ থাকে এখানে এবং ওয়াই এর জায়গায় আমি জেড বসাই, z³ থাকে এখানে, এবং এখানে আমি জেড এর জায়গায় এক্স বসাবো, x³ থাকে এখানে, হ্যাঁ মাইনাস 3 × এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় আমি জেড বসাবো এবং জেড এর জায়গায় এক্স বসাবো। ফলে আমাদের অ্যান্সারটা যদি একটু গুছায় লিখি, যে অ্যান্সারটা আসে এটাকে যদি একটু গুছায় লিখি, তাহলে আসে কি আমাদের বেসিক্যালি x³ + y³ + z³ - 3xyz, যা আগেরটার মতোই আসে, যেটা প্রথমে ছিল। ওকে, এখন তোমাকে একটা উদাহরণ দেই ভাই, এটা চক্রক্রমিক কিনা। x/y - y/z + x/z। ভাইয়া এটা চক্রক্রমিক কিনা? আমাকে একটু বলো তো, এটা চক্রক্রমিক কিনা? অপশন এ এভাবে দিবা, এ অথবা বি। হ্যাঁ, এ হইলো ইয়েস, বি হইলো নো, ডাইরেক্ট। ওকে, এটা চক্রক্রমিক কিনা? হ্যাঁ, এটা চক্রক্রমিক কিনা? x/y y/z x/z, হ্যাঁ এটা চক্রক্রমিক কিনা? বলো তো ভাইয়া। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স বসায় দেখো চক্রক্রমিক আসে কিনা। বি লিখতেছে চক্রক্রমিক না। একজন ফারা ভালো করে দেখো চক্রক্রমিক কিনা, হ্যাঁ চক্রক্রমিক না। এটা কেন ভাইয়া? তুমি এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও, জেড এর জায়গায় এক্স বসাও, চক্রক্রমিক আসে না, মানে একই মান আসে না, একই রাশি যদি না আসে চক্রক্রমিক না। তার মানে যখনই জিজ্ঞেস করবে ভাইয়া চক্রক্রমিক কিনা, এই কথাটা যখনই আমাকে বলবে, আমরা কি করব? এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় জেড বসাবো, জেড এর জায়গায় এক্স বসাবো এবং দেখবো একই রাশি আসে কিনা। এই রাশিটা সবচেয়ে বেশি তুমি দেখবা চক্রক্রমিক কিনা এই কোশ্চেনগুলোতে আসে, এই রাশিটা সবচেয়ে বেশি থাকে। এরপরে চলে যাও চক্রক্রমিক কিনা। এরপরে হলো কি সমমাত্রিক কিনা। এটা বুঝবো কিভাবে? ভাই সমমাত্রিক কিনা এই কোশ্চেনটা একটু মোটামুটি বড়ই, সমমাত্রিক কিনা। যখন এই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করবে কেউ, তখন তুমি একটু এইভাবে দেখবা, ভাইয়া x² + 2xy + y², এটা হলো সমমাত্রিক একটা উদাহরণ। আবার x³ + y³ + 3x²y + 3xy²। হ্যাঁ একটু বলো এই রাশিটা সমমাত্রিক কিনা, হ্যাঁ বা এই রাশিটা সমমাত্রিক কিনা। মানে কি নিচের যে উদাহরণগুলো আছে এগুলোর সাথে সমমাত্রা না, বলবা যে এই রাশিটা পুরোটার মধ্যে এক্স এবং ওয়াই যেহেতু চলক, দুইটা চলক কি, এখানেও এক্স ওয়াই চলক, এখানেও আমাদের এক্স ওয়াই চলক। হ্যাঁ, রাশিটা যতগুলা পদ আছে প্রত্যেকটা পদের মধ্যেই হ্যাঁ চূড়ান্ত ঘাত না টোটাল ঘাত সমান। দেখো তো ভাইয়া দুইটাই কি সমমাত্রিক কিনা, আমাকে জাস্ট বলো সমমাত্রিক কিনা। যদি ইয়েস হয় তাহলে এ, নো হইলে বি। ইয়েস হইলে এ, নো হইলে বি, একটু বলে দাও। ইয়েস হইলে এ, নো হইলে বি। ভেরি গুড, ইয়েস সমমাত্রিক। বুঝতে পারো, দুইটাই সমমাত্রিক। কেন ভাইয়া? প্রত্যেকটা পদেই দেখো ভাইয়া। এখানে খেয়াল করো, তুমি যদি না বোঝো এখনো তোমাকে বুঝাই, সমস্যা নেই, তোমাকে বুঝাই। দেখো এখানে ঘাত কত? 3, এখানে ঘাত কত? 3, ঠিক আছে? তার মানে এইখানের সমস্ত ঘাতগুলো 3 থাকার কথা। এখানে ঘাত কত? 2, ওয়াই এর ঘাত কত? 1, 2 আর 1 মিলে কত হয়? 3,
ঠিক আছে, এখানে এক্স এর ঘাত কত 1, হ্যাঁ, ওয়াই এর ঘাত কত 2, 2 আর 1 মিলা হয় 3, এখানেও ঘাত 3, এখানেও ঘাত 3, তার মানে এটা একটা সমমাত্রিক বহুপদী। হ্যাঁ, এখানেও দেখো ঘাত 2, এখানে ঘাত এক্স এর ঘাত 1, ওয়াই এর ঘাত 1, ঠিক আছে, ঘাত টোটাল ঘাত কত 2, এখানেও টোটাল ঘাত কত 2। ফলে তোমাকে আমি বলতে যাচ্ছি এই দুইটার ক্ষেত্রেই মানে প্রত্যেকটা পদে ঘাত সমান হওয়ার কারণে তোমাকে বলতে হবে যে ভাইয়া ইয়েস দুইটাই সমমাত্রিক। এবার তোমাকে একটা দেই, মানে তোমাকে একটা কোশ্চেন দেই, সেটা হলো কি 5x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3x কিউব, হ্যাঁ 3x কিউব না 3xya প্লাস 4x স্কোয়ার y প্লাস 2x, হ্যাঁ কিউব, আর এখানে একটা স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার দিয়ে দিই। সো এবার আমাকে বলো এটা সমমাত্রিক কিনা। হ্যাঁ, ইয়েস আর নোর মধ্যে, তুমি এ লিখলে ইয়েস বলবো বুঝবো, নো লিখলে নো বুঝবো, মানে সরি বি লিখলে নো বুঝবো। ওকে, এবার বলো এটা সমমাত্রিক কিনা, একটু খেয়াল করো, একটু খেয়াল করে বলো। এখানে চলক হলো আমি বলে দিচ্ছি, এ আর বি হলো, সরি এক্স আর ওয়াই হলো চলক, এ চলক না, এ হলো ধ্রুবক। সমমাত্রিক কিনা বলো, অবশ্যই সমমাত্রিক না। কেন ভাইয়া, দেখো ভাইয়া, এই যে এখানে এক্স ওয়াই আছে, কি আছে এক্স ওয়াই আছে, এক্স আর ওয়াই এর, এক্স এর ঘাত 1, ওয়াই এর ঘাত 1, দুইটা মিলা টোটাল ঘাত কত হয় আমাদের 2 হয়। এখানে টোটাল ঘাত কত হয় 2 হয়। এখানে এক্স আর ওয়াই, ওয়াই এর পাওয়ার কত 2, এক্স এর পাওয়ার কত আমাদের 1, টোটাল ঘাত মিলা কত হয় 3 হয়। দেখো এমন একটা পদ এখানে আছে যার টোটাল ঘাত হলো 3, 2 না, হ্যাঁ, আবার ওদিকেও 3, এদিকেও 3, টোটাল ঘাত। তার মানে কি আলটিমেটলি তুমি কি বুঝলা, এখানে টোটাল ঘাত আমাদের পার্থক্য দাঁড়াচ্ছে প্রত্যেকটা পদ বাই পদে। যেহেতু প্রত্যেকটা পদে আলাদা আলাদা টোটাল ঘাত আছে, তার মানে কি এটা সমমাত্রিক না, তার মানে কি এটা সমমাত্রিকই না। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা একটু বলো, যদি ক্লিয়ার থাকি তাহলে আমাকে একটু ডিসি লিখে দাও, ক্লিয়ার থাকলে একটু ডিসি লিখে দাও, সবাই ক্লিয়ার থাকলে একটু ডিসি লিখে দাও, ডিসি ডান অ্যান্ড ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখন লাস্ট সমমাত্রিক শেষ, এবার লাস্ট সমমাত্রিক শেষ ভাইয়া। এবার হলো কি ভাইয়া আমাদের সমমাত্রিক কিনা, এরপর হলো কি আমাদের প্রতিসম কিনা, এটা হলো তোমার কোশ্চেন। প্রতিসম কিনা, এটা হলো তোমার কোশ্চেন ভাইয়া। প্রতিসম কিনা এই কোশ্চেনটা যখনই তোমাকে করবে, দুইটা পদ প্রতিসম কিনা, হ্যাঁ প্রতিসম কিনা, তখন তোমার মাথায় রাখতে হবে, ধর মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এই উদাহরণটায় দেখো এক্স এর বদলে আমি যদি ওয়াই বসাই এবং ওয়াই এর বদলে যদি আমি এক্স বসাই, তার মানে দুইটা পদের মধ্যে পরস্পর অন্তর করি, তখন আমাকে অবশ্যই বলতে হবে যদি বসায় কি পাই আমরা, দেখো বসায় পাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই 2yx। ফলে দেখো একই রাশি পাচ্ছি না, সেম রাশি। যেহেতু সেম রাশি পাচ্ছি, তার মানে যেহেতু আমরা সেম রাশি পাচ্ছি, তখন আমরা কি বলবো, এটাকে প্রতিসম বলবো। এখন তোমাকে একটা প্রতিসমের সুন্দর উদাহরণ দেখাই, ঠিক আছে, এক্স বাই ওয়াই প্লাস মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই, হ্যাঁ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাকে বলো এটা প্রতিসম রাশি কিনা। হ্যাঁ, একটা প্রতিসম রাশি কিনা। তুমি যদি 1 বলো ইয়েস, 2 বললে নো হয়ে যাবে, 1 ইয়েস, 2 বললে নো হয়ে যাবে। একটু বলো তো এটা প্রতিসম রাশি কিনা। এক্স এর বদলে ওয়াই বসাও, ওয়াই এর বদলে এক্স বসাও, দেখো তো, বসাও। ও হ্যাঁ, আরেকটা দিই, ওয়াই বাই এক্স, সরি ভাই, আগে লিখো না ওয়াই বাই এক্স। এবার আমাকে বলো প্রতিসম কিনা, ভালো করে দেখো। এবার আমি এক্সট্রা ওয়াই বাই এক্স যোগ করছি, বলো প্রতিসম কিনা। ভাইয়া ভালো করে দেখো তারপরে বলো, ওকে, ভালো করে দেখো তারপরে বলো। বন্ধ হয়ে যাচ্ছিল, ভেরি গুড, অবশ্যই প্রতিসম। কেন ভাইয়া, দেখো ভাইয়া এই যে এবার ভালো করে খেয়াল করো, এক্স এর বদলে যদি ওয়াই বসাই, ওয়াই এর বদলে যদি এক্স বসাই, এক্স এর বদলে যদি ওয়াই বসাই, তাহলে এরকম আসে। হ্যাঁ, তার মানে পরেরটা হবে ওয়াই বাই এক্স, এরপরেরটা হবে এক্স বাই ওয়াই, তারপরেরটা হবে ওয়াই বাই এক্স, এরপরেরটা হবে ওয়াই স্কোয়ার, তারপরে হবে এক্স স্কোয়ার। কোনো কিছু চেঞ্জ হয় নাই, জাস্ট আমাদের কি সিস্টেম চেঞ্জ হয়েছে। তুমি জাস্ট একটু উল্টোপাল্টা করে সেম রাশি পাচ্ছ, যেহেতু সেম রাশি পাচ্ছ, তার মানে কি 100% প্রতিসম। ঠিক আছে, এখন আমাকে বলো পুরা ডান অ্যান্ড ক্লিয়ার কিনা, পুরা ডিসি কিনা। যদি ডিসি হয় তাহলে একটু ডিসি লিখে দাও, আর যদি ডিসি না হয় তাহলে এনডিসি। হ্যাঁ, এটার নাম নটরডেম কলেজ না, এটা হলো নোয়াখালী ডিগ্রি কলেজ। ঠিক আছে, এটা নটরডেম কলেজ না, নোয়াখালী ডিগ্রি কলেজ ভাইয়া। ওকে,
চলো আমরা একটু দেখে নিই, তার মানে কি আমাদের 2 নাম্বার স্টেপ যেটাকে আমরা বলতেছিলাম, 2 নাম্বার স্টেপ যেটাকে আমরা বলতেছিলাম ওইটা আমাদের ডান কিনা একটু বলো। 3 নাম্বার না 3 নাম্বার, 3 নাম্বার ডান কিনা, 3 নাম্বার টাইপটা ডান কিনা। আমরা চক্রক্রমিক শিখছি, আমরা প্রতিসম শিখছি, আমরা সমমাত্রিক শিখছি, ঠিক আছে। এবার আমাদের কাজ কি হবে, ভাগশেষ আর আংশিক ভগ্নাংশ শিখবো। আংশিক ভগ্নাংশে শুধুমাত্র প্রকৃত অপ্রকৃত এবং সামরূপ শিখবো, আর কিছুই না। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ, তার মানে কি আমাদের বলো, তার মানে আমাদের বলো 3DC এভাবে লিখবা, 3DC কিনা। যদি 3DC হয়, ডান এন্ড ক্লিয়ার হয়, তাহলে 3 নাম্বারও ডান। ওকে, সামনে আগে, সামনে আগে, সামনে আগে। ওকে, DC টু দি পাওয়ার 100 লিখতেছে আমার স্টুডেন্টরা। ওকে, চলো, তার মানে কি আমাদের অ্যান্সারটা কত ছিল 25-এর? দেখো ভাইয়া, প্রথমত এটা বীজগণিতিক রাশি, কিন্তু তুমি এক্স এর জায়গায় যদি ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় তুমি যদি এক্স বসাও, তাহলে আসলে জিনিসটা আসলে কি সেম রাশি আসে না। এই জন্য এটা কি হবে ভাইয়া, এটা হবে কি শুধুমাত্র বীজগণিতিক এবং চক্রক্রমিক, প্রতিসম হবে না, প্রতিসম হবে না। চল, তার মানে কি অ্যান্সার হবে কি 1 আর 2, অ্যান্সার হবে কি 1 আর 2। 25-এর কত হবে অ্যান্সার? 25-এর এ হবে, এ হবে অ্যান্সার। ওকে, ডান, সামনে আগে, সামনে আগে। ভাইয়া এই যে এবার আমরা ভগ্নাংশের মধ্যে এসে পড়ছি, এবার আমরা ভগ্নাংশের মধ্যে এসে পড়ছি। সো কিভাবে বুঝবা কোন একটা ভগ্নাংশ মূলদ অমূলদ, এটাও একটু নোট করো ভাইয়া, নোট করো। হ্যাঁ, কিভাবে বুঝবা কোন ভগ্নাংশ মূলদ নাকি অমূলদ? ঠিক আছে, সরি, মূলদ নাকি অমূলদ পরের কথা, প্রকৃত নাকি অপ্রকৃত, প্রকৃত নাকি অপ্রকৃত, এটা হলো আমাদের 2 নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে, প্রকৃত নাকি অপ্রকৃত। যখন এই কোশ্চেনটা তোমাকে করবে, দেখবা ভাইয়া, ধরো মনে করো তোমার কাছে 2টা ফাংশন আছে, 2টা রাশি আছে। প্রথম রাশিটাকে তুমি nx দ্বারা প্রকাশ করছো, হ্যাঁ, এটা হলো লব হিসাবে আছে, এবং mx নামক আরেকটা রাশি আছে যেটা হলো x এর রাশি বা x এর ফাংশন। হ্যাঁ, এইটা আছে, এই 2টা রাশি আছে। কারণ বেসিক্যালি আমি তোমাকে বলতেছি এরকম একটা রাশি আছে, x² + 2x, উপরে আছে, নিচে হলো আছে x³ + 3x + 4, এরকম একটা রাশি আছে। ঠিক আছে, আমরা এইটা ভুলা যাই, এটা আপাতত ভুলা যাই। ঠিক আছে, আমার উপরে mx আছে, nx আছে, আমার নিচে mx আছে। ঠিক আছে, 2টা রাশি আছে। যদি এমন হয়, যদি এমন হয় mx মানে হরের ঘাত, হরের ঘাত লবের থেকে বেশি, হরের ঘাত লবের থেকে বেশি, হরের সর্বোচ্চ ঘাত লবের সর্বোচ্চ ঘাতের থেকে বেশি, তখন এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। কি বলবো আমরা? প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ। এবং আমরা যদি কখনো এটা দেখি, কখনো যদি এটা দেখি যে ভাইয়া 2 নাম্বার, কখনো এটা দেখি যে mx is less or equal than nx, মানে nx এর সর্বোচ্চ এবং সর্বোচ্চ ঘাত mx এর সর্বোচ্চ ঘাতের সমান, সমান অথবা ছোট, mx এর সর্বোচ্চ ঘাত সমান অথবা mx এর সর্বোচ্চ ঘাতের মানে mx এর সর্বোচ্চ ঘাত ছোট nx এর থেকে বা nx এর সমান, তখন সেটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ বলবো। ওকে, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ডান। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ ডান, অপ্রকৃত ভগ্নাংশ ডান। ঠিক আছে, এইবার এখানে বলছে যে ভাইয়া এই প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ শিখে ফেলছি, এবার লাস্ট যে জিনিসটা শিখাবো সেটা হলো থাম্ব রুল, থাম্ব রুল। ওকে, এখানেই শিখাচ্ছি। আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখো ভাই, এটা কি ধরনের ভগ্নাংশ এটা আমাকে আগে বলতে পারবা? এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। কেন ভাইয়া? দেখো উপরের সর্বোচ্চ ঘাত, দেখো ভাই লবের সর্বোচ্চ ঘাত কত? 1, হরের সর্বোচ্চ ঘাত কত আমাদের? 2। তার মানে হরের সর্বোচ্চ ঘাত লবের সর্বোচ্চ ঘাতের থেকে বেশি, তার মানে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এবার আমি একটু চিন্তা করাই, তুমি যদি এটাকে জানো, তারপরে তুমি জানো নিচেটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায়। 3x - 8, নিচেটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা পাবো। দেখো এইটা আছে না, 8 কে পাবো হলো 4 দুগুণী 8, নাকি না এরকম কিছু একটা, 3 দুগুণী 6। ভাই এখানে 6 পাওয়ার কথা, দেখো তো অ্যান্সারটা একটু দেখি তো। আমার ভালো একটা উদাহরণ না, এটা কোনো ভালো উদাহরণ না। আচ্ছা ঠিক আছে, এটা ভালো কোনো উদাহরণ না, এটা কোনো ভালো উদাহরণ না। সো আমরা একটা ভালো উদাহরণ খুঁজবো থাম্ব রুলের জন্য, আমরা ভালো একটা উদাহরণ খুঁজবো। ওকে, থাম্ব রুলের জন্য আমরা ভালো একটা উদাহরণ খুঁজবো। এখানে আমাদের 2টা মূলদ এবং মূলদ অ্যান্সার কত আমাদের? অ্যান্সার হবে আমাদের মূলদ এবং প্রকৃত, এই 2টা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কারণ কি 1 আর 2 হতে পারে, 3 নাম্বারটা হবে না। কারণ কি এই দেখো এই জিনিসটা আর এই নিচে রাখা এই 2টা জিনিস সমান না, এই 2টা সমান না, ফলে মানে উৎপাদক বিশ্লেষণটা ঠিক হয় নাই। তার মানে কি 1 আর 2 হলো আমাদের অ্যান্সার, 1 আর 2 হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার তোমাদের জন্য একটা উদাহরণ খুঁজি। ঠিক আছে, ধরো মনে করো তোমার কাছে একটা উদাহরণ আছে, এরকম উদাহরণ আছে যে ভাইয়া উপরে আছে x + 3, নিচে আছে এরকম ভাবে x² - 5x প্লাস ধরো মনে করো কত 6 আছে ভাইয়া। এই নিচেটাকে যখন উৎপাদক বিশ্লেষণ করব,
নিচেটাকে যখন উৎপাদক বিশ্লেষণ করবো এটা আসবে হলো এক্স মাইনাস থ্রি, হ্যাঁ এক্স মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু যদি কমন নেই এক্স মাইনাস টু, এটা আসবে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, এটার উৎপাদক বিশ্লেষণ আসবে এইটা। তার মানে কি বেসিক্যালি এই জিনিসটাকে আমি লিখতে পারবো তিনটে এরিয়া এ বাই এক্স মাইনাস থ্রি প্লাস বি বাই এক্স মাইনাস টু। খেয়াল করো ভাইয়া, তার মানে কি আমি যে জায়গায় যদি লেখা দিই, এটার জায়গায় যদি লেখা দিই এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু। ঠিক আছে, এবার তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবে ভাইয়া থাম্ব রুলটা একটু দেখো। থাম্ব রুল মানে কি আঙুল দিয়ে ঢেকে দেওয়া। থাম্ব রুল মানে কি আঙুল দিয়ে ঢেকে দেওয়া। থাম্ব রুলে তুমি আঙুল দিয়ে ঢেকে দিবা। ঠিক আছে, আমরা আঙুল দিয়ে কি ঢেকে দিব? আমরা এর মান জানতে চাচ্ছি। কি মান জানতে চাচ্ছি? আমরা প্রথমে এর মান জানতে চাচ্ছি। কি মান? এর মান জানতে চাচ্ছি। যদি এর মান আমি জানতে চাই, আমি একটা কাজ করব। আমি একটা কাজ করব ভাইয়া, আমার এর নিচে যেটা আছে এটাকে ভ্যানিশ করে দিব। কি করব? ভ্যানিশ করে দিব। ভ্যানিশ করবো মানে কি? ওই যে আঙুল দিয়ে ঢেকে দিব, আঙুল দিয়ে ঢেকে দিব। যদি ঢেকে দিই বা ভ্যানিশ করা মানে কি? ভ্যানিশ করা মানে কি? এটার মান 0, এটার মান 0। তার মানে এক্স এর মান কত আমাদের? 3। এক্স মান 3। এটা কোথায় বসাবো ভাইয়া? বললাম তো এক্স মাইনাস 3 ভ্যানিশ করে দিব সব জায়গায়। আমরা চিন্তা করলাম এখানে আমাদের এক্স মাইনাস 3 নাই, এক্স মাইনাস 3 নাই। এইবার এখানে আমাদের এক্স এর মান ওই যে কত, এক্স এর মান কত? এক্স এর মান 3 বসায় মান কত আসে দেখো, সেটাই হবে আমাদের এর মান। এক্স এর মান 3 বসাই, উপরে আসে হলো 3 প্লাস 3, নিচে হলো আমাদের 3 মাইনাস 2। ফলে আমাদের উপরে মান আসে হলো 6, নিচে আসে হলো 1, তার মানে 6। যেটা আসলে এর মান কত আমাদের? 6। এর মান কত আমাদের? 6। একই রকম ভাবে যখন আমরা বি এর মান নির্ণয় করতে চাই, বি এর নিচে জিনিসটাকে ঢেকে দিব, বি এর নিচে জিনিসটা ঢেকে দিব, বা এক্স মাইনাস 2 এর মান কত হবে? 0 হবে। তার মানে কি এক্স এর মান কত বসাইতে হবে? 2 বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? ঠিক এখানে। এখানে যে জিনিসটা ছিল সেটা হলো এক্স মাইনাস 3 ছিল, আর এক্স মাইনাস 2 যদি গায়েব করে দিই তাহলে নিচে থাকে এক্স প্লাস 3, আর নিচে থাকে এক্স মাইনাস 3। ঠিক আছে, এটা থাকে। এটা যদি গায়েব করে দিই, ফলে এটার মান এখানে আমরা এক্স এর মান কত বসাবো? 2 বসাবো, তাই না? এক্স এর মান কত বসাবো? 2 বসাবো। তার মানে 2 প্লাস 3, নিচে হলো 2 মাইনাস 3। ফলে আমাদের অ্যান্সার উপরে 5, নিচে হলো -1। ফলে আমাদের অ্যান্সারটা হবে -5। তার মানে বি এর মান কত আমাদের? বি এর মান কত আমাদের? -5। বুঝতে পারছি? এটাকে বলা হয় কি? দা থাম্ব রুল। থাম্ব রুল। আমরা একটা ম্যাথ করার সময় বা একটা অবজেক্টিভ করার সময় এই জিনিসটা দেখবো, এই অবজেক্টিভ করার সময় এই জিনিসটা দেখবো, তাইলে আমাদের আরো জিনিসটা ভালো হবে, আরো জিনিসটা আমরা ভালো করে শিখতে পারবো। ঠিক আছে, ওকে? হ্যাঁ, ভেরি গুড। 18-19-এর মতো। চলো সামনে আগাই। হ্যাঁ, সামনে গিয়ে একটা ম্যাথ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো ভাই কি বলছে, এই বহুপদী রাশিটির বহুপদীর মুখ্য পদের সহগ কত? আমরা এগুলো আগাবো, তাড়াতাড়ি আগাবো, যাতে আমরা এরকম একটা এমসিকিউ পাই। হ্যাঁ, ফার্স্ট আগাবো। বলো তো 27 এর অ্যান্সার কত? সবাই একটু বলো 27 অ্যান্সার কত? তাড়াতাড়ি আগাবো ভাই। 27 অ্যান্সার কত? 27 অ্যান্সার বি। 27 অ্যান্সার বি বলতেছে সবাই। দেখি তো 27 অ্যান্সার বি কিনা। কি বলছে? এত রাশিটি বহুপদীর মুখ্য পদের সহগ কত? মুখ্য পদের সহগ কত? মুখ্য পদের সহগ হলো -1। 27 অ্যান্সার কত আমাদের? বি। ওকে, ডান। পরেরটা চলে যাও। মুখ্য পদের সহগ কত? এটা তো এটা জানি আমরা। হ্যাঁ, এটা সহগ কত? এটা আগের অ্যান্সারটা ভুল। 29 নাম্বারটা দেখো, এইখান থেকে আমরা ভালো করে বুঝতে পারবো। ভাই এখানে কি দেওয়া আছে? 5x। ভাই এটার অ্যান্সার কত হবে সবাই একটু বলো। x + 2 3x - 2 = a divided by x + 2 plus b divided by 3x - 2। সো আমাকে একটু বলো তো আমরা যদি ছোট্ট একটা কাজ করি, কি করতেছি আমরা? এর মান নির্ণয় করতে যাচ্ছি। যদি এর মান নির্ণয় করতে যাচ্ছি, এর নিচে যেটা আসে ওটা গায়েব হয়ে যাবে। কোথা থেকে গায়েব হয়ে যাবে? এখান দিয়ে গায়েব হয়ে যাবে। আর গায়েব হওয়া মানে কত? x + 2 এর মান কত? 0 বসায় দেওয়া। হ্যাঁ, 0 বসায় দেওয়া। তার মানে x এর মান কত আমাদের? -2 বসায় দেওয়া। এই -2 কোথায় বসায় দিব? এইটুকুতে বসায় দিব। ফলে এটুকুর মান কত আসে? 5 × -2 + 2 divided by 3 × -2 -2। তার মানে অ্যান্সার আসে হইল -10 + 2 divided by 3 × 6 6 -2। তার মানে উপরে আসে -8, নিচে আসে হইল -8। ফলে আমাদের অ্যান্সার আসে জাস্ট 1। কত অ্যান্সার আসে আমাদের? জাস্ট 1। ওকে, তার মানে এর মান কত আমাদের? জাস্ট 1। হ্যাঁ, তার মানে এর মান কত আমাদের? জাস্ট 1। তার মানে এর মান কত হবে? সি হবে। এর মান কত হবে আমাদের? সি হবে। এর মান কত হবে আমাদের? সি হবে। দেখি আমরা এর মানটা মিলছে কিনা। এর মান কত আমাদের? সি হবে। কার সি আসছে একটু দেখো তো, কার সি আসছে?
এর মান কত হবে ভাইয়া? সি হবে। কেন হবে ভাইয়া? ভেরি গুড। এর মান কত হবে ভাইয়া? সি হবে। কেন হবে ভাইয়া? আমরা থাম্ব রুল ইউজ করে দেখছি। এখন আমাকে বলতে পারবা বি এর মান কত হবে? সবাই তোমার একটা কাজ আছে, তোমাদের কাজ হলো বি এর মান কত হবে এটা বের করে দেখা। সবাই একটু বি এর মানটা বের করো, সবাই একটু বি এর মানটা বের করো, সবাই একটু বি এর মানটা বের করো। সবাই একটু বি এর মানটা বের করো। ভেরি গুড নাজিয়া, তোমাদের মিস করতেছি আমি যদিও। এসএমপির ক্লাস আর এখানে ওয়ান শটের ক্লাসের মধ্যে আলাদা, স্টুডেন্ট থাকে না। আই উইশ ওয়ান শটের স্টুডেন্ট থাকতো। সবাইকে বললাম নিজেদের গ্যাং নিয়ে আসতে, বাট আই গেস স্টুডেন্টরা এতটা পাত্তা দেয় না আমার কথাবার্তা। ওয়েল, যখন কলেজে যাবে ওরা হয়তো বা বুঝতে পারবে যে নিজের ফ্রেন্ড না থাকলে কলেজে কেমন লাগে। প্রচুর খালি লাগে, মানে এত বড় একটা ইমটিনেস কাজ করে ভিতরে যে আই ক্যানট ইভেন বুঝাইতেও পারতেছি না অ্যাকচুয়ালি। অ্যান্সার আসছে 2। সবার অ্যান্সার আসছে কত? বি এর মান 2 আসছে। সবার অ্যান্সার বি এর মান কত আসছে? 2 আসছে। দেখো তোমার যদি 2 আসে ভেরি গুড। দেখি তো আমরা বি এর মান আসলে 2 কিনা, পরবর্তী এমসিকিউ আমরা বুঝে যাব। তো মানে এতকে যখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, হ্যাঁ আংশিক ভগ্নাংশটা কত আসবে দেখো তো। আমাদের অ্যান্সার কত? অ্যান্সারটা কত হবে বলো তো? তার মানে 30 নাম্বার অ্যান্সার কত হবে? এই সেম সমীকরণটাকে যখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, এ আর বি এর মানটা বসায় দাও, আংশিক ভগ্নাংশটা আইসা পড়ে। হ্যাঁ তোমাকে বলো 30-এ যারা আসলে বি এর মানটা বের করছো তারা 29-এ যারা বি এর মানটা বের করছো তারা 30টা খুব ভালোভাবে পারবে। ভেরি গুড। 30-এর অ্যান্সার কত আমাদের? সি। হ্যাঁ ভেরি গুড। 30-এর অ্যান্সার কত? সি। গুড গুড। 30-এর অ্যান্সার কত আমাদের? সি হবে। ওকে ডান। কারণ কি আমাদের এ এর মান 1, বি এর মান 2, তার মানে আমাদের 30-এর অ্যান্সার হবে 1/x+2, 1/x+2। সো থাম্ব রুল কাজে লাগছে কিনা ভাইয়া? থাম্ব রুল কাজে লাগছে কিনা আমাকে জাস্ট বলো। থাম্ব রুল কাজে লাগছে কিনা আমাকে জাস্ট বলো। তার মানে আমাদের আংশিক ভগ্নাংশের প্রকৃত, হ্যাঁ আংশিক ভগ্নাংশের মধ্যে প্রকৃত, অপ্রকৃত আংশিক ভগ্নাংশ কত, যেখানে আমি থাম্ব রুল শিখাইলাম সবগুলো শেখানো হয়ে গেছে। ঠিক আছে, তার মানে তুমি আমাকে একটু লেখা দাও 4DC। 4DC। এন্ড একটু আগে আমি ভাগশেষ উপপাদ্য যখন শিখাবো, পরে ভাগশেষ উপপাদ্য শিখাবো 2 নাম্বারটা। ভাইয়া ভাগশেষ উপপাদ্য কি আমাদের শেখা লাগবে? শেখা লাগবে? সেটা আমাকে একটু জানাও, সেটা আমাকে একটু জানাও। ওকে আমরা জানো একটা এমসিকিউ দিয়ে আমরা ভাগশেষ উপপাদ্য ভালো করে শিখাবো। উৎপাদক কত? ভাই আমরা উৎপাদক বের করা অলরেডি শিখছি, উৎপাদক বের করা আমরা পারি। এবং আসলে একটা সমীকরণ দিয়ে যদি একটা রাশিকে দিয়ে 18 রাশি ভাগ দিলে কত অ্যান্সার আসে সেটা আমরা পারি। জাস্ট এক্স এর বদলে এটা বসায় দিবা। একটু আগে যখন আমরা বের করলাম আংশিক ভগ্নাংশ বের করলাম, এক্স এর বদলে যেভাবে মান বসাইছি জাস্ট মান বসাইলেই ভাগশেষ এসে পড়ে। যেমন কি একটা উদাহরণ দিয়ে বলে দিই, ধরো মনে করো 3x² + 4x + 1 এই সমীকরণ এই রাশিটাকে আমরা x - 1 এই রাশি দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ কত থাকে সেটা তুমি আমাকে বলবা। ভাগশেষ কত থাকে? হ্যাঁ ভাগশেষ কত থাকে সেটা তুমি আমাকে বলবা। ভাইয়া তুমি জানো আমরা কি করবো? ভাইয়া আমরা ধরে নিব fx = 3x², মানে fx হলো এমন একটা ফাংশন 4x + 1, এটা হলো রাশি। ঠিক আছে, এখন আমরা কি দিয়ে ভাগ দিলাম? আমরা x - 1 দিয়ে ভাগ দিয়েছি। তার মানে x - 1 এটার একটা উৎপাদ না, ধরে x - 1 দিয়ে ভাগ দিলাম। তার মানে x - 1 কে আমি কি ধরবো? 0 দিব ধরবো। তার মানে x এর মান কত ধরবো? আমি 1 ধরবো। আমরা যদি fx এর x এর মান 1 বসায় দিই তারপরে যে মানটা পাবো ওইটাই হলো এই রাশিটার ভাগশেষ। এই রাশিটাকে এই রাশি দিয়ে ভাগ দিলে ভাগশেষ পাওয়া যাবে। তার মানে x এর জায়গায় কত বসাবো? আমরা 1 বসাবো। 1 বসানোর পর এখানে ভিতরে এসে পড়ে কত? 1² + 4 × 1 + 1, তার মানে কি 3 + 4 + 1, 4 × 2 = 8। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? এবং সবাই যদি ক্লিয়ার থাকে তাহলে একটু ডিসি লেখা দাও। ডিসি লেখা যাও। এটাই উৎপাদক। এখন যদি ভাইয়া এইখানে 8 না এসে 0 আইতো, এখানে যদি 8 না এসে 0 আসতো তখন আমরা বলতে পারতাম x - 1 হইলো এইটার হ্যাঁ এইটার কি আমাদের এটার উৎপাদক।
বুঝতে পারছি? ডান সবাই? সবাই ডান? সবার ক্লিয়ার? ভেরি গুড। তার মানে কি আমাদের লাস্টে যদি তোমাকে আমি একটু বলি ভাইয়া আমাদের 2 নাম্বারটাও আই গেস ডিসি, তার মানে লেখা দাও একটু 2 ডিসি। 2 নাম্বারটাও আশা করি ডিসি। তোমরা খুব ভালো রেসপন্স করতেছো, এত ভালো রেসপন্স আমি অনেকদিন পর পাচ্ছি। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। কিন্তু অনেকেই চলে যাচ্ছে, তাদেরকে একটা মেনশন দিয়ে আবার নিয়ে আসো যে ভাইয়া তুমি তো 2 নাম্বার অধ্যায় পড়ছো, এবার পরের নাম্বার অধ্যায়ে চলে যাই, আমরা 7 নাম্বার অধ্যায়ে চলে যাচ্ছি। সো ফার্স্ট কাম অন। আমি একটা কাজ করতাম, ছোটবেলায় অনেক ক্রাম বোর্ড খেলতাম। হ্যাঁ, অ্যান্ড ক্রাম বোর্ড খেলার সময় আমার যে অপোনেন্ট ছিল তার নাম ছিল হৃদয়, মানে আমার ফ্রেন্ড হৃদয়। সো ও কিন্তু চলে যেত। সো আমি ওকে বারবার ধরেই না, প্রথম গেম শেষ করবি নাইলে যাবি না। তো তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা করা দরকার, গেম শেষ করবে, বা তোমরা তো এখন গেমই খেলতেছো তাই না, গেম খেলতেছো, বেসিক ক্লিয়ার করতেছো, এমসিকিউ অ্যান্সার দিতেছো, এটা তো গেমই। সো ক্লাস শেষ করবি, তার আগে যাবি না। আমি আসি তুই থাকবি না কেন? এটা হলো মেইন কথা। ওকে, তুই আমার কি পাইছিস? আমি আসছি, তুই থাকবি না কেন? তুই থাকবে, তোর ঘাট থাকবে। সো ফ্রেন্ডদেরকে যখন মেনশন দিবা, এইভাবে মেনশন দিবা। হ্যাঁ, বি অথরিটেরিয়ান ইন ইউর ফ্রেন্ড সার্কেল। সো এবার চলো আসলে আমরা অনুক্রম চলে যাই। হ্যাঁ, এই চ্যাপ্টারে চলে যাই। তো চলো আমরা একটু লিখে দিই, অসীম ধারা চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা কিসে যাচ্ছি? অসীম ধারা চ্যাপ্টার, অসীম ধারা এই চ্যাপ্টারে। হ্যাঁ, এই অসীম ধারা চ্যাপ্টারে চলে যাচ্ছি। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর অ্যাটলিস্ট 2টা কোশ্চেন আসে। কয়টা কোশ্চেন আসে? 2টা কোশ্চেন আসে। তো অসীম ধারায় কি ধরনের কোশ্চেন আসে সেটা তোমাদেরকে আগে বলে নিই। প্রথম যে ধরনের কোশ্চেন আসে সেটা হলো ভাইয়া অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে বলে। প্রথমে কি বলে? অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে বলে। তোমার একটা অনুক্রম দেওয়া থাকবে, সেটা সাধারণ পদগুলো নির্ণয় করতে বলে। এখান থেকেই তোমার এনতম পদ, অনুক্রমের এনতম পদ নির্ণয় করতে বলে। মানে এন এর মান 1 2 3 5 6 কিছু একটা দিয়ে দেয়, এগুলো নির্ণয় করতে বলে। ভাই অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে বলে, এবং সাধারণ পদ নির্ণয় করার পরে সেকেন্ড যে কোশ্চেনটা থাকে সেটা হলো কি এনতম পদটা কত। ঠিক আছে, সো অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করবে, এনতম পদ নির্ণয় করবে, সব একই টাইপের। ঠিক আছে, এরপরে গুণোত্তর, তোমাকে কিছু র্যান্ডম গুণোত্তর ও সমান্তর ধারা দিয়ে দেয়। হ্যাঁ, তাদেরকে বলে দেয় এনতম পদ কত, এনতম পদ নির্ণয় করতে বলে, সাথে নির্ণয় করতে বলে এনতম পদের সমষ্টি কত, যেটা আসলে সসীম ধারায় থাকার কথা। কিন্তু ভাই এটা অসীম ধারার পরেও এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো করে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো করে। 3 নম্বরে যে ধরনের কোশ্চেন করে সেটা হলো কি অসীম তট সমষ্টি আছে কিনা। অসীম তট সমষ্টি আছে কিনা। ঠিক আছে, প্রথমত অসীম তট সমষ্টি আছে কিনা। ঠিক আছে, দ্বিতীয় কথা হলো অসীম তট সমষ্টি কত, অসীম তট সমষ্টি আছে কিনা এবং অসীম তট সমষ্টি কত। ঠিক আছে, এই 2টা কোশ্চেন করে। তার সাথে ফাইনাল যে কোশ্চেনটা করে সেটা ক্লাসে যে কোশ্চেনটা, এটা সবাইকে বদল করে। হ্যাঁ, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় সবাইকে এটা বদল করে, ভগ্নাংশে প্রকাশ। সো সবগুলোই দেখায় দিব, সবগুলো টাইপ শিখাই দিব। ওকে, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, রেডি সবাই? সবাই যদি রেডি হয়, যদি আমি রেডি থাকি তাহলে আমি লিখবো সৌমিক রেডি। ওকে, এই কটা টাইপের ম্যাথ আসে, এই কটা টাইপের এমসিকিউ আসে, আমরা সবগুলো ক্লিয়ার করব। রেডি সবাই? ভাইয়া 10টার পরেও থাকবে ক্লাসটা। ঠিক আছে, কারণ আজকে একটু 10টার পরে এক্সটেন্ড করবো, কারণ আমি শুরু করছি একটু লেটে। যেহেতু আমরা 42-এ শুরু করছি, দেখো ভাইয়া আমরা যেহেতু 42-এ শুরু করছি, বা অ্যাকচুয়ালি আমরা শুরু করছি হলো 45-এ, ভালো করে। হ্যাঁ, আমি 10টা 15 পর্যন্ত তোমাদের ক্লাসটা নিব। কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জাস্ট জানাও। 10টা 15 পর্যন্ত ক্লাসটা নিব, যাতে তোমাদের 3টে চ্যাপ্টার ঠিকমতো শেষ করতে পারি আমি। ওকে, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। আর আধা ঘন্টা আর 30টা মিনিট আমি ক্লাসটা নিব। ওকে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। ওকে ভাইয়া, ভেরি গুড। রনি রেডি, সবাই রেডি। নো প্রবলেম। ওকে, চলো শুরু করে দিই। প্রথম, নিচের কোনটি অনুক্রম? আমরা অনুক্রম চেনার এই টাইপটা থাকে, অনুক্রম চেনার এই বিষয়টা থাকে। অনুক্রম হইতে হইলে কি করতে হয় ভাইয়া? আমাদের প্লাস মাইনাস কিছু থাকে না। অনুক্রম হইতে হলে মাথায় রাখবা ভাইয়া, ধারার ম্যাথে আমাদের কি থাকে? প্লাস মাইনাস থাকে। কিন্তু ভাইয়া অনুক্রম মানে প্লাস মাইনাস কিছু না। ঠিক আছে, আমাকে বলো নিচের কোনটা অনুক্রম? বলো তো, আমাদের অ্যান্সারটা কত হবে? 74-এর অ্যান্সার কত হবে বলো? 74-এর অ্যান্সার কত হবে বলো?
74-এর সি, সি, ভেরি গুড, সবাই অ্যান্সার দিচ্ছে সি। কেন ভাইয়া? অনুক্রমে তুমি প্লাস মাইনাস পাবা না, ঠিক আছে? অনুক্রমে তুমি প্লাস মাইনাস পাবা না, অনুক্রম কি কমা দিয়ে থাকে, অনুক্রম কি কমা দিয়ে থাকে, এই স্টাইলে প্রকাশ করা থাকে, প্লাস মাইনাস প্রকাশ করা থাকে না। প্লাস মাইনাস প্রকাশ করা থাকলে নির্দিষ্ট অন্তর থাকলে, হ্যাঁ, তখন সেটা কি হয়ে যায়, ধারা হয়ে যায়, অনুক্রম থাকে না, ঠিক আছে? সো অনুক্রম মানে কি, আমাদের আমাদের কি থাকবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকবে বা নির্দিষ্ট বিশিষ্ট থাকবে এবং কমা জাতীয় থাকবে, কমা জাতীয় থাকবে, মাঝখানে কমা থাকে, এগুলোকে অনুক্রম বলি। পরেরটা চলে যাই আমরা, এই অনুক্রমে সাধারণ পদ কত, সাধারণ পদ বিষয়ক যে সমস্ত জিনিস আসে, ভাই যখনই সাধারণ পদ জিজ্ঞেস করবে তুমি যে কোনো একটা পদ নিবে এবং অ্যানালাইসিস করা শুরু করবা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হলো, এই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে হলো অপশন টেস্ট। অপশন টেস্ট যখনই আমাদের বলবে সাধারণ পদ কত, আমরা অপশন টেস্টটা কাজে লাগাবো, ঠিক আছে? অপশনগুলো একটু খেয়াল করো, অপশনগুলো একটু খেয়াল করো। এখানে আমাদের কি কি অপশন আছে, কি কি অপশন আছে এবং প্রত্যেকটা অপশনে নিব। প্রথম অপশনটা যদি নেই, এখানে 1 2 3 বসাই দিব। প্রথম অপশনটা নেই, নেওয়ার পরে এই এন এর বদলে 1, এন এর বদলে 2 এবং এন এর বদলে 3 বসায় দেখবো। 1 মানে প্রথম পদ আসার কথা, 2 মানে দ্বিতীয় পদ আসার কথা, 3 মানে তৃতীয় পদ আসার কথা। আসে? অবশ্যই আসে না। তার মানে প্রথমটা ভালো না। দ্বিতীয়টা দেখো 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, আমাদের একটু দেখতে হবে, হ্যাঁ আমাদের একটু দেখতে হবে ভাই, এখানে কিন্তু প্লাস দেওয়া থাকার কথা না, ঠিক আছে? প্লাস দেওয়া থাকার কথা না। এক মিনিট, এই দেখো প্লাস দেওয়া থাকার কথা না, এটা তো অনুক্রমই হয়নি, ঠিক আছে? আমরা এখানে কমা চিন্তা করি, ঠিক আছে? আমাকে একটু বলো সাধারণ পদ কত? 1/n হলো সাধারণ পদ না? কেন ভাইয়া? এখানে 1 বসাও, 2 বসাও, 3 বসাও, এই পদগুলো আসবে। 1 বসাইলে হাফ আসে, 2 বসাইলে কত আসে, 1/2 স্কয়ার আসে, 3 বসাইলে 1/2 আসে, ঠিক আছে? এগুলো সবগুলো কি আমাদের অনুক্রম। তার মানে কি আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হলো বি। ডান, ডান সবাই, ভেরি গুড। এটা অনুক্রম না অ্যাকচুয়ালি, ওই যে কমা থাকবে ভাই, আমি খেয়াল করিনি ভাইয়া, সরি। তারপরটা দেখো, এই অনুক্রমটি সাধারণ পদ কত? এবার তুমি আমাকে বলো তো, এবার তোমরা অ্যান্সার দিবা। অপশন টেস্ট করো, সবাই অপশন টেস্ট করো, অপশন টেস্ট করে অ্যান্সারটা দাও ভাইয়া, অপশন টেস্ট করে অ্যান্সারটা দাও। কি করবো ভাইয়া? যে কোনো একটাকে নিবা, ধরো মনে করো কি কি বোঝা যাচ্ছে, এখানে হাফ আছে প্রথম মানটা, তার মানে প্রথম মানটা পজিটিভ আছে, তার মানে 1 বসাইলে যেন পজিটিভ আসে। দেখো তো কোথায় 1 বসাইলে পজিটিভ আসে। এখানে তুমি যদি 1 বসাও, 1 বসাও তাহলে নেগেটিভ আসবে, ঠিক আছে? এতে নেগেটিভ আসবে। দ্বিতীয় ক্ষেত্রে যদি 1 বসাও, হ্যাঁ তাহলে পজিটিভ আসবে, মানে পজিটিভ আসবে। তৃতীয় ক্ষেত্রে তুমি যদি 1 বসাও, হ্যাঁ এটাও পজিটিভ আসবে। চতুর্থ ক্ষেত্রে তুমি যদি 1 বসাও, নেগেটিভ আসবে। তার মানে কি 1 আর 4 কাটা, তার মানে অ্যান্সার হবে কি এই দুইটার মধ্যে একটা। এবার তুমি 2 বসাও, 2 বসাইলে এখানে আসবে হইলো পজিটিভ, 2 বসাইলে নেগেটিভ, 2 বসাইলে নেগেটিভ আসার কথা, এটা পজিটিভ আসবে 2 বসাইলে, সরি নেগেটিভ আসবে, এটা কি আসবে? নেগেটিভ আসবে। এইটায় 2 বসাও, এটাও নেগেটিভ আসবে। কিন্তু এবার তুমি এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এটা একটু দেখে নাও। 1 2 3 বসায় দেখো, 1 2 3 বসায় দেখো, যখন মানটা কত আসে, দেখি তো তোমাদের মান কত আসছে। তোমরা বলতেছো 76-এর বি, 76-এর বি, ভেরি গুড। 76 কত আসবে আমাদের? বি আসবে। 76 কত আসবে আমাদের? বি আসবে। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। ওকে, সবার কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। ইজিলি আমরা অনুক্রম থেকে সাধারণ পদ নির্ণয় করতে পারি। কিভাবে ভাইয়া? অপশন টেস্ট নির্ণয় করে। কিভাবে ভাইয়া? অপশন টেস্ট। আমি তোমাকে বলবো না, এটা প্রত্যেকটা অনুক্রমেই তুমি মান জানবা বা প্রত্যেকটা অনুক্রমে তুমি মান বুঝতে পারবা। তোমার কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। ডান। ওইটা চলে যাই আমরা। ভাইয়া পঞ্চম পদ কত? ওই যে বললাম না, অনুক্রমে পদ সংখ্যা নির্ণয় করতে বলে যে এততম পদ নির্ণয় করো, যখন বলবে এততম পদ নির্ণয় করো, তখন তুমি কি করবা ভাই? এততম পদ নির্ণয় করো, তখন তুমি কি করবা? সাধারণ পদ দেওয়া আছে, এটা কি আমাদের সাধারণ পদ দেওয়া আছে। তার মানে পঞ্চম পদ মানে কি? এর মান তুমি 5 বসা দিবা, এর মান তুমি 5 বসা দাও। যদি 5 বসা দাও, আমাদের মান কত আসে দেখো তো। এখানে মান আসে u = 25/6। কত আসে আমাদের? 25/6। তার মানে কি অ্যান্সার কত বলো তো? 77 নাম্বার অ্যান্সার কত ভাই? 77 নাম্বার অ্যান্সার বলো, 77 নাম্বার অ্যান্সার বলো। আমার হাত বারবার এরকম হয়ে যাচ্ছে, কেন জানো আমি জানি না। আমি রিসেন্টলি কিছু ড্রামা দেখতেছি, আমাকে জোর করে দেখানো হচ্ছে, সো না চাইতেও কিউট হয়ে যাচ্ছে, এটা ঠিক না। আর রিসেন্টলি দেখতেছি আমার বাসায় বিড়াল, সবকিছু অকওয়ার্ড। 77-এর অ্যান্সার কত আমাদের? ডি। ভেরি গুড, ইজি ভাইয়া, ইজি জিনিসপত্র, এগুলা ইজি জিনিসপত্র। হ্যাঁ, এরপরে যাই আমরা সামনে। এত অনুক্রমটি সাধারণ পদ কততম পদ? হ্যাঁ, সাধারণ পদ বা তম পদ কত? হ্যাঁ, তম পদ কত? সাধারণ পদ বা তম পদ একই কথা ভাইয়া, সাধারণ পদ বা তম পদ একই কথা। এনতম পদ বা সাধারণ পদ একই কথা। বলো তো কত? বলো তো কত? বলো কত?
আমার কেন যেন মনে হয় এটা ভুল আছে, আমার এখানে ভুল আছে ভাই, এখানে অনুক্রমটা একটু ভুল আছে। প্রথমটা হবে 1, হ্যাঁ, দ্বিতীয়টি হবে √2, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়টি হবে এই অনুক্রমটা ভুল আছে ভাই, এখানে অনুক্রমটা ভুল আছে। ওকে, এটা একটু ভুল আছে, এই কোশ্চেনটা আমরা কাটা দিচ্ছি, এই কোশ্চেনটা আমরা কাটা দিচ্ছি, এখানে অনুক্রমটাই ভুল। ঠিক আছে, আমরা অনুক্রম সাধারণ পদ শেষ, পঞ্চম পদ নির্ণয় করা শিখছি, এগুলো সব ইজি, এগুলো সব ডান। ঠিক আছে, 79 নাম্বারটা অ্যান্সারটা আমাকে বলে দিও, তার মানে 79 নাম্বারটা অ্যান্সারটা আমাকে বলে দিও ভাইয়া, এই অনুপাতটি পঞ্চম পদ কত? হ্যাঁ, এই অনুপাতটি পঞ্চম, ও হ্যাঁ সুন্দর, এই অনুক্রমের পঞ্চম পদ কত? প্রথমে কি করতে হবে, তোমার সাধারণ পদ বের করতে হবে, তারপর পঞ্চম পদ বের করতে যাবা। দেখো ভাই, প্রথম পদ 3, দ্বিতীয় পদ হলো 1, হ্যাঁ, তৃতীয় পদ হলো -1, তৃতীয় পদ হলো, তারপরে পদ হলো -3। তার মানে কত, কি করতেছি আমরা এই অনুপাতের সাধারণ পদ বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝবো, এক্স্যাক্টলি কি বুঝবো? আমরা যদি এরকম করি, আমরা যদি এরকম করি যে ভাইয়া 3 দের সাথে -1 এর সম্পর্ককে আমরা 3 দ্বারা ভাগ দিছি, কত দ্বারা ভাগ দিছি? 3 দ্বারা ভাগ দিছি। 1 কে আমরা কত দ্বারা ভাগ দিছি ভাইয়া? হ্যাঁ, 1 কে আমরা কত দ্বারা ভাগ দিছি? আমরা 1 কে অবশ্যই -1 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। কি হয়েছে? ভাগ দেওয়া হয়েছে -1 দ্বারা ভাগ দেওয়া, তারপরে -3 আসছে, তারপর আবার কি আসছে আমাদের? -3 আসছে। ঠিক আছে, এগুলো কিভাবে আসতেছে, সেটা একটু দেখো। তার মানে আমাদের এটা অ্যান্সার, পঞ্চম পদ কত হবে ভাইয়া? দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, সাধারণ পদটা দেওয়া আছে। কি দেওয়া আছে? সাধারণ পদটা দেওয়া আছে 5 -2n। হ্যাঁ, সাধারণ পদটা দেওয়া আছে, যদি দেওয়া থাকে তাহলে পঞ্চম পদ যদি বের করতে যাও 5 - 2 × 5, তার মানে কি 5 - 10, অ্যান্সার কত আমাদের? -5। অ্যান্সার কত আমাদের? -5। সাধারণ পদ এইভাবে দেওয়া থাকে, হ্যাঁ, এভাবে দেওয়া থাকে, কোনো সময় সাধারণ পদ ছাড়া আসে না, এভাবে করে দেওয়া থাকে। ঠিক আছে, ফলে আমাদের অ্যান্সার কত? -5। ওকে, বুঝতে পারছি। অ্যান্সার কত আমাদের? 79 এ বলতেছো কেন তোমরা? আচ্ছা দাঁড়া, পঞ্চম পদ না, আমরা যদি 1 বসাই তাহলে আমাদের 3 আসে, 2 বসাই। ভাইয়া তোমরা মনে হয় হিসাবটা ঠিকমতো করো নাই, হ্যাঁ, হিসাবটা ঠিকমতো করো নাই ভাইয়া। দেখো ভাই, এখানেই তুমি 1 বসাও, এর মান প্রথমে 1 বসাও, অ্যান্সার আসে 3। এর মান 2 বসাও, অ্যান্সার আসে কত ভাইয়া? অ্যান্সার আসে হলো 1। হ্যাঁ, অ্যান্সার আসে হলো 1। এর মান 3 বসাও, অ্যান্সার আসে হলো -1। এর মান 4 বসাও, অ্যান্সার আসে কত আমাদের? -3। এর মান 5 বসাও, অ্যান্সার আসে কত আমাদের? -5। ঠিক আছে, ভালো করে ম্যাথটাকে করো, তার আগে অ্যান্সারটা দেখছো দেখে অ্যান্সারটা বসাই দিছে এমন হবে না, অ্যান্সারটা এই নাম্বারটা তো ভুল ছিল। ঠিক আছে, এবার চলো আমরা আইসা পড়ি, 79 নাম্বার পর্যন্ত করছি আমরা, এবার আমরা আইসা পড়ি ওই যে হিসাব নামায়, আমল নামায়। ঠিক আছে, যে ভাইয়া আমল নামায় যা কিছু লিখছিলাম ওগুলো কি আমাদের কতটুকু শেখা হয়েছে? হ্যাঁ, কতটুকু শেখা হয়েছে ভাইয়া? সাধারণ পদ নির্ণয় করা ডান, সাধারণ পদ নির্ণয় করা ডান, সাধারণ পদ অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করা ডান। ঠিক আছে, যেহেতু ডান, হ্যাঁ, আমরা বলবো 1DC, 1 ডান অ্যান্ড ক্লিয়ার, 1 ডান অ্যান্ড ক্লিয়ার, 1DC, এক নাম্বারটা শেষ, এক নাম্বারটা শেষ। এরপর কি? গুণোত্তর এবং সমান্তর ধারার, এটা হলো আমরা জেনারেল ম্যাথে অলরেডি শিখছি। হ্যাঁ, গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয় করে, এগুলো এনতম পদ নির্ণয় করার সূত্রগুলো কি ভাইয়া? যখন সমান্তর ধারা থাকে, যখন, তখন আমরা নির্ণয় করি ডাইরেক্ট এইভাবে, a + n - 1 × d। হ্যাঁ, এবং এনতম পদের সমষ্টি যখন আমরা নির্ণয় করতে যাই তখন আমাদের সূত্রটা কি থাকে জানো ভাইয়া? n/2 2a + n - 1 × d। ঠিক আছে, যখন গুণোত্তর ধারার কথা বলি তখন এনতম পদের সূত্র হলো কি? হ্যাঁ, এনতম পদের সূত্র কি জানো? ভুলে গেছি, a⁴ a আর n - 1। ঠিক আছে, আর আমাকে বলো তো সমষ্টির সূত্র কি? ভাইয়া? সমষ্টির সূত্র ভুলে গেছি, আমাকে সমষ্টির সূত্র কেউ বলতে পারবা? গুণোত্তর ধারা সমষ্টির সূত্রটা একটু বলো। এই জন্য এই সূত্র প্রত্যেক দিন রিভিশন দেওয়া হয়। আমার একটা অভ্যাস ছিল একসময়, আমি প্রত্যেকদিন সকালে উঠা সবগুলা সূত্র একবার দেখতাম। এতে কি হইতো ভাইয়া? আমার সূত্রগুলো মাথায় বেশি বেশি করে ঢুকতো। আমি প্রত্যেকবার যখন এরকম দেখতাম না, এক একটা ওয়ে আবিষ্কার করার চেষ্টা করতাম যে ভাইয়া এই ওয়েতে এই সূত্রটা আমার থেকে ভালো কেউ মুখস্থ রাখতে পারবেই না। ঠিক আছে, এরকম একটা চ্যালেঞ্জ সবসময় নিজেকে দিয়ে রাখতাম, সো আমাকে একটু বলো তো, গুণধারার ক্ষেত্রে সমস্যা নাই, তোমরা আসলে সূত্রটা খুঁজে পাবা। এই সূত্রগুলো তোমার কাছে যদি থাকে, সমষ্টি নির্ণয় করার সূত্রটা আমার আপাতত মাথায় আসতেছে না, সমষ্টি নির্ণয় করতে পারবা ইজি ভাইয়া। তার মানে আমাকে বলো যে 2ও ডিসি। ঠিক আছে, 2 নাম্বারেও ডিসি। 3 নাম্বারটা হলো অসীম তট সমষ্টি। ভাইয়া অসীম তট সমষ্টির বেসিকটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অসীম তট সমষ্টির বেসিকটা এখনই দিয়ে দিচ্ছি। ওকে, অসীম তট সমষ্টির বেসিকটা কি?
তোমাকে কোশ্চেন করবে অমুকের অসীমতার সমষ্টি আছে কিনা, তোমাকে কোশ্চেন করবে অমুকের অসীমতার সমষ্টি আছে কিনা। যখন এই কোশ্চেনগুলো করবে তখন যেন তুমি পারো, যখন এই কোশ্চেনগুলো করবে তখন যেন তুমি পারো। ওকে, সেটা আসলে তোমাকে দেখাইতে হবে, সো অসীমতার সমষ্টি থাকবে কেমনে? হ্যাঁ, কোনো একটা জিনিসের যে কোনো একটা অসীম ধারা যদি স্পট করো, অসীম ধারা স্পট করার পরে সেটাকে জিজ্ঞেস করবা তোমার সাধারণ ব্যবধি কত, সাধারণ ব্যবধান কত, সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাতকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তবে তোমাকে একটা কোশ্চেন করতে হবে, আর এর মান -1 এর থেকে বড় এবং আর এর মান 1 এর থেকে ছোট কিনা, +1 এর থেকে ছোট কিনা। যদি এরকম হয় আর এর মান, তবে তার অসীমতার সমষ্টি থাকবে, ওকে, অসীমতার সমষ্টি থাকবে। এবং এই অসীমতার সমষ্টি কত? ভাইয়া অসীমতার সমষ্টি সিম্পল, সেটা হলো কি a/1 - r। অসীমতার সমষ্টি সিম্পল কত ভাইয়া? a/1 - r। অসীমতার সমষ্টি কত? a/1 - r। ওকে, বুঝতে পেরেছি সবাই? যদি বুঝতে পারি তাহলে আমাকে লেখা দাও যে ভাইয়া 3dc। ওকে, 3dc, 3 নাম্বারটাও ডিসি। বুঝতে পারলে 3 নাম্বারটাও ডিসি। ও এখানে একটা সমস্যা আছে যে ভাইয়া গুণোত্তর ধারা, এই জিনিসটা আমি লিখি নাই, একটু সমস্যা আছে, সমষ্টিটা এখানে লিখে দিই। সমষ্টি ধরো, মনে করো তোমার কোন একটা অসীম ধারাই আছে, সেখানে তোমাকে সমষ্টি নির্ণয় করতে বলছে, তুমি সমষ্টি নির্ণয়ের সূত্রটা জানো। সূত্রটা কি ভাইয়া? যদি আর এর মান বেশি এবং কমের উপর নির্ভর করে, সূত্রটা হইলো Sn = a × 1 - r⁴ Sn, আমাদের সূত্রটা হয় Sn = a × 1 - r⁴ - 1 - r। ঠিক আছে, এখানে আর এর মানের উপর ডিপেন্ড করে, আর এর মানের যদি 1 এর থেকে ছোট হয় তাহলে এইটা, কিন্তু আর এর মান যদি কখনো আমাদের আর এর মান যদি 1 এর থেকে বড় হয়, আমাদের সূত্রটা ডাইরেক্ট এইভাবে এসে পড়বে। Sn = এখানে লিখি Sn = তুমি জানো, এগুলো তোমার জানা সূত্র ভাইয়া, r⁴ - 1 / r-1। এগুলো তোমার জানা সূত্র দেখে এইভাবে লিখতেছি। ঠিক আছে, তার মানে আশা করি আমাদের 3 নাম্বারটাও ডিসি হয়ে গেছে, আমাদের 3dc। আমরা সবগুলো একসাথে করব। ফাইনালি মূলদীয় ভগ্নাংশ প্রকাশ। এটা আমাদের কোন চ্যাপ্টারের ম্যাথ বলো তো? এটা আমাদের কোন চ্যাপ্টারে? তোমাদের জেনারেল ম্যাথে এটা শিখাইছি আমি, তোমরা যদি যারা এসএমপির ম্যাথ আসো, হ্যাঁ ভাইয়া, যারা এখানে এসএমপির ম্যাথ আসো তাদেরকে আমি শিখাচ্ছি। হ্যাঁ ভাই, একজন বলতেছে ভাই বুঝি নাই, ভাইয়া অসীমতার সমষ্টির বিষয়টা বুঝে নাই নাকি? অসীমতার সমষ্টি বোঝো নাই, রাইট ভাইয়া? অসীমতার সমষ্টি বোঝো নাই, কি যেন খালেদা আক্তার বলতেছো। হ্যাঁ, অসীমতার সমষ্টি নাকি সে বুঝে নাই। ভাইয়া অসীমতার সমষ্টি বলতে বুঝায় ভাইয়া, এটা একটা বিশাল লেকচার আছে। আমরা এটাকে সরাচ্ছি কেন? বিশাল একটা লেকচার আছে। সো তুমি একটা কাজ করবা, আজকে যাওয়ার পরে, এই ক্লাসটা মানে গত বছর আমি নিছি, ঠিক আছে? তুমি আজকে আমি যাওয়ার পরে এই অসীমতার সমষ্টি একটা লেকচার আছে, তুমি আমাদের অ্যাপের থেকে দেখে নিবা। ওকে, অ্যাপের থেকে দেখে নিবা, লাইব্রেরি অপশনে গেলেই সেখান থেকে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, অসীমতার সমষ্টির বিশাল লেকচার। এমনকি আমি তোমাদের প্রমাণ করাও শিখাইছি কেন ভাইয়া অসীমতার সমষ্টি সবসময় আর এর মান 1 এর থেকে ছোট, 1 এর থেকে বড় লাগে, -1 এর থেকে বড় লাগে এবং 1 এর থেকে ছোট লাগে। কেন আমাদের আর এর মান এটা হইতে হয়, এটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। বেসিক্যালি এই জিনিসটাকে আমরা আরো সুন্দর করে লিখতে পারি, r is modulus of 1। ওকে, এটা লিখতে পারি। ও তার আগে তোমাকে একটু বলে দিচ্ছি, যেটা তোমাকে শেখাচ্ছিলাম ভাইয়া, যে যদি আমাদের n তম পদের সমষ্টি নির্ণয় করতে বলে, অসীম ধারার n তম পদের সমষ্টি নির্ণয় করতে বলে, তখন আমাদের সূত্র হইলো Sn এর দুইটা সূত্র। একটা হলো কি ভাইয়া, a × 1 - r⁴n / 1 - r। ঠিক আছে, এবং যদি বলে আমাদের এটা কি কোন সময় ভাইয়া আর এর মান যখন 1 এর থেকে ছোট, আর এর মান কি আমাদের 1 এর থেকে ছোট, কিন্তু যখন আর এর মান 1 এর থেকে বড়, তখন আমাদের জিনিসটা হয়ে যাবে r⁴n - 1 r-1। ঠিক আছে, আর এর মান যখন 1 এর থেকে বড়। অ্যাকচুয়ালি ম্যাটার করে না, সত্যি কথা বলতে এই দুইটার একটাও ম্যাটার করে না। আর এর মান 1 এর থেকে ছোট হোক বা বড় হোক, লিটারালি ম্যাটার করে না। ছোট হইলে কি হবে, এই যে মাইনাসটা উল্টায় যাবে, বড় হইলে কি হবে, সরি ছোট হইলে কি হবে, তুমি যদি এখানে বসায় দাও, ছোট হলে মাইনাসটা উল্টায় যাবে, বড় হইলে মাইনাসটা উল্টায় যাবে। সোজা কথা এরকম, যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। আলাদাভাবে দুইটা মনে রাখার দরকার নেই, আর এর মান বড় বা ছোট এটা মনে রাখার দরকার নেই। তুমি জাস্ট একটা সূত্র মাথায় রাখলেই হবে। ওকে, কোনো সমস্যা নেই ভাইয়া।
ভাইয়া একজন বলতেছে একজন ম্যাজিক ট্রিক দেখতে চাচ্ছে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করে দেখাবো। ভাইয়া বলো একটু আমাকে জাস্ট জিনিসটা চিন্তা করতে বলো। আমরা x কে x দ্বারা ভাগ দিছি, হ্যাঁ এটার মান তুমি জানো 1, রাইট? এখন ভাইয়া মনে মনে কি জানো তুমি আরো জানো, x এর পাওয়ার এখানে 1, এখানেও x এর পাওয়ার 1, হ্যাঁ তার মানে পরের লাইনে এরকম এসে পড়ে। আমরা জানি সূচক লগারিদম থেকে, সূচকের ম্যাথের ক্ষেত্রে জানি x এর পাওয়ার যে 1 আছে এখান থেকে আমরা যে নিচের যে পাওয়ার আছে সেটাকে বিয়োগ দিব যখন আমাদের ভাগ অবস্থায় থাকে, ইজ ইকুয়াল টু এই পাশে ডান পাশে 1 দেওয়া আছে, ইজ ইকুয়াল টু ডান পাশে 1 দেওয়া আছে। ফলে আমরা বলতে পারি আলটিমেটলি 1 থেকে 1 বিয়োগ দিলে 0 আসে, ইজ ইকুয়াল টু 1, ইজিলি প্রকাশ করা যায়। ওকে ডান। সো আমরা 3 নাম্বারটাও ডিসি করে দিচ্ছি। এবার আমরা মূলদীয় ভগ্নাংশ বুঝাবো 4 ডিসি করার জন্য মূলদীয় ভগ্নাংশ। সো জিনিসটা অনেকটা এভাবে দেওয়া থাকে, বলে কি 5.843 এইটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। বেসিক্যালি এটা আমি তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসে করাইছিলাম। কার কার মনে আছে এটা? মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো বা ভগ্নাংশে প্রকাশ করো, ঠিক আছে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, সব একই কথা। আর কার কার মনে আছে এটা আমি তোমাদেরকে জেনারেল ম্যাথ ক্লাসে করাইছিলাম? কার কার মনে আছে দেখি তো? আমার বিড়াল ফেভারিট না, বিড়াল আমাকে অ্যালার্জি দেয়, বিড়াল লিটারালি আমাকে অ্যালার্জি দেয়। আজকে আমার গলা আটকায় যাচ্ছে বিড়ালের জন্য। ওকে এটা আমার কিউট লাগে। ওকে মনে আছে তোমাদের কি করছিলাম জানো ভাইয়া? তোমার কাছে যদি এরকম একটা দেওয়া থাকে, এর মানে বেসিক্যালি এটার মানে কি ভাই? এটা একটা এটা একটা মূলদ সংখ্যা। কি আমাদের একটা মূলদ সংখ্যা। এই জিনিসটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই, বেসিক্যালি এই জিনিসটা এরকম আছে 4.84343 4 আর 3 এর উপরে আমাদের কি চিহ্ন আছে? এই দেখো পুনঃপুনিক চিহ্ন আছে। কি আছে আমাদের? পুনঃপুনিক চিহ্ন আছে। 4 আর 3 এর উপরে আমাদের কি আছে? পুনঃপুনিক চিহ্ন আছে। ওকে পুনঃপুনিক চিহ্ন আছে 4 আর 3 এর উপর পুনঃপুনিক চিহ্ন থাকার কারণে তার মানে এগুলা বারবার রিপিট করবে, ঠিক আছে? অসীম পর্যন্ত রিপিট করতে থাকবে। এটা একটা অসীম সংখ্যা। এই জিনিসটাকে যদি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে চাই, আমরা বেসিক্যালি জাস্ট এই জিনিসটা করব, শুধুমাত্র এই জিনিসটা করব। কি করব আমরা? 5.843 এই দুইটার উপর আমাদের কি আছে? আমাদের ছোট করে পুনঃপুনিক চিহ্ন আছে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো ভগ্নাংশ স্টাইলে। প্রথমে আমাদের দশমিক ছাড়া পুরোটাকে লিখে ফেলবো। দশমিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখে ফেলবো। 5843 লিখে ফেলছি। এবার এটা থেকে বিয়োগ দিব। ভাইয়া কোন দুইটা অঙ্কের উপরে? আসলে দেখো দুইটা অঙ্কের উপরে আমাদের কি আছে? আমাদের পুনঃপুনিক চিহ্ন আছে, আর এই দুইটা অঙ্কের উপরে পুনঃপুনিক চিহ্ন নাই। তার মানে এই দুইটা অঙ্ককে একসাথে বিয়োগ দিব। 58 কে আমাদের বিয়োগ দিতে হবে, ঠিক আছে? আর নিচেকে ভাগ দিব কিভাবে? ভাগ দিব প্রথমে একটু দেখতে হবে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে। দুইটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, তার মানে কি দুইটা নয়। আর দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক নাই? দশমিকের পরে একটা সংখ্যার উপর পুনঃপুনিক নাই, ওটার জন্য একটা 0। হ্যাঁ এইটার মান যা আসবে, যেটাকে আমি সুন্দর করে লিখতে পারি 5843 মাইনাস 58, এটা লিখতে পারি 585 ডিভাইডেড বাই 990। এটাকে আরো সিম্পলিফাই করে তুমি যা লিখতে পারো লেখো, যেটা এটাকে 3 দ্বারা ভাগ দিলে, হ্যাঁ আরো সিম্পলিফাই করে তোমার যা ইচ্ছা লেখো। হ্যাঁ এইটাই হবে আমাদের সেই অ্যান্সার। এটা যদি তুমি অ্যান্সার হিসেবে লেখা দাও, এটাই আমাদের অ্যান্সার হবে। তার মানে তোমাকে যদি এখন আমি যদি ছোট্ট ম্যাথ দিই, সেটা হলো আমাদের 3.121, ঠিক আছে? 1 থেকে 3 পর্যন্ত আমরা যখন পুনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা বেসিক্যালি এরকম করে রিপিট করতেছে 3. এইভাবে দিব না, 3.212 1 আর 2 এর উপরে ধর্মনাকে পুনঃপুনিক চিহ্ন আছে। তার মানে জিনিসটা এরকম আছে 3.2121212 এরকম একটা অবস্থায় আছে, ঠিক আছে? সো আমাকে এইটাকে বলো, এটাকে আমি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে চাই। সো মূলদীয় ভগ্নাংশ কত হবে? বলো তো এটার মূলদীয় ভগ্নাংশ কত হবে? বলো মূলদীয় ভগ্নাংশ কত হবে? বলো ভাইয়া এটার মূলদীয় ভগ্নাংশ কত হবে? একটু জানাও সবাই এটার মূলদীয় ভগ্নাংশ একটু জানাও। ভাইয়া এটার মূলদীয় ভগ্নাংশ কত হবে? সবাই একটু জানাও। আমরা যেভাবে করছি ঠিক একইভাবে মূলদীয় ভগ্নাংশ কত হবে এটা বলো তো ভাইয়া। 3. হ্যাঁ ওইটা না আমি এটা দিছি। এটা মূলদীয় ভগ্নাংশ কত হবে বলো সবাই। ভাইয়া এটাকে অসীমতার সমষ্টির সূত্র দিয়ে ম্যাথ করলে ভালো হয় না? হ্যাঁ হয়। কেন হয় না? হ্যাঁ কেন হয় না? হয়, কিন্তু ওইটা তো আমরা থিওরি ক্লাসে করাবো। ওটা তো আমরা এসএমপি তে করাবো যখন আমাদের অবজেক্টিভ করা লাগবে না। অবজেক্টিভ করবো না, যখন আমরা সিকিউ প্র্যাকটিস করবো বা ওরকম কিছু করবো। আজকে তো যেহেতু এমসিকিউ, আমরা এইটা রাখলেই ভালো।
এটা রাখলেই ভালো। এটা তুমি জাস্ট টাইপটা শিখে ফেলো, ইজিলি তোমার জন্য এসে পড়বে। দেখো একজন লিখছে 3212 মাইনাস 32 ডিভাইড বাই 990। ভেরি গুড, রিয়েলি প্রাউড অফ ইউ। একজন 3180 ডিভাইড বাই 990, ভেরি গুড। আই এম সো প্রাউড অফ ইউ গাইজ, রিয়েলি প্রাউড অফ ইউ গাইজ। আর আমি যে এখানে ডোরেমন আঁকার চেষ্টা করতেছিলাম সেটা কেউ খেয়াল করো নাই। আমি তো ভালো ডোরেমন আঁকতে পারি না। কি হয় জানো, অনেকদিন আগে আঁকতাম, ঠিক আছে। সো যাই হোক, আমি অর্ধেক ডোরেমন আঁকছি। চলো সামনে আগে। মানে এখন যতগুলো অবজেক্টিভ আছে আমরা সবগুলো পারবো। এই চ্যাপ্টারে যতগুলো অবজেক্টিভ শেষ করার কথা ছিল সবগুলো আমরা শেষ করে ফেলছি। এখন আমাকে বলো যে লাস্ট যেটা ছিল এটা ডিসি কিনা, 4 ডিসি কিনা। যদি 4 ডিসি হয় আমরা সামনে আগাবো, ওকে। 4 ডিসি হলে আমরা সামনে আগাবো, ওকে। ভেরি গুড, ওকে। 4 ডিসি হলে আমরা সামনে আগাবো, ভেরি গুড। ডোরেমন সেই হয় নাই, ফার্ম দিস না, ওকে। এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। বা আমি যখন ডোরেমন আঁকতে যাচ্ছি কেউ এটাও বলতে পারতো যে এই মুরব্বি, বাট আমি মুরব্বিও না, ওকে। সামনে আগে, ভেরি গুড, শেষ। এটা বানরের মতোই হয়েছে, আমি জানি দ্যাট ওয়াজ আ বানর, হ্যাঁ, ওকে। এগুলো ইজি ম্যাথ, এগুলো তুমি যখন পাবা ইজিলি পারবা, ওকে। এগুলো ইজিলি পারবা, ওকে। এবার আসি আমরা সূচক ও লগারিদমে। সূচক এবং লগারিদমে চলে আসি। সূচক এবং লগারিদমের যে কয়টা টাইপ আসে, সূচক ও লগারিদমের 3 ধরনের টাইপ তোমরা পড়বা। 3 ধরনের টাইপ পড়বা, কি? সূচক ও লগারিদমীয় ফাংশন, সূচক ও লগারিদমীয় ফাংশন, ঠিক আছে। সূচক ও লগারিদমীয় ফাংশন, এখানে তুমি 3 ধরনের ম্যাথ পাবা। কয় ধরনের ম্যাথ পাবা? 3 ধরনের ম্যাথ পাবা, ওকে। 3 ধরনের ম্যাথ পাবা। বেশি বড় করে ফেলছি, ছোট করি। 3 ধরনের ম্যাথ পাবা, ঠিক আছে। প্রথম ধরনের কথা তুমি যদি তোমাকে বলি সেটা হলো ভাইয়া সূচকীয় রূপে প্রকাশ করো। সূচকীয় মানে কোন একটা জিনিস দিবে সেটাকে বলবে কি সূচকীয় আকারে প্রকাশ করে। এত সূচকীয় আকারে প্রকাশ, ঠিক আছে। এই টাইপের মধ্যে একটা সাব টাইপ হইলো, হ্যাঁ, এই সাবটার মধ্যে মান নির্ণয় মানে কি বলবে যে এত, ধরো মনে করো a টু দি পাওয়ার x আছে ইজ ইকুয়াল টু দেওয়া আছে a স্কয়ার, তখন বলবে x এর মান কত, তুমি জানো x এর মান 2, ঠিক আছে। এই ধরনের মান নির্ণয় করতে বলবে, এই ধরনের ম্যাথ পাবা। তুমি আরো ম্যাথ পাবা ডোমেনো রেঞ্জের, হ্যাঁ, ডোমেনো রেঞ্জের। কোন ধরনের ডোমেনো রেঞ্জের? ও রেঞ্জের, লগারিদমীয় ডোমেনো রেঞ্জের, ঠিক আছে। লগারিদমীয় ডোমেনো রেঞ্জের বলে দিব আজকেই বলে দিব, ঠিক আছে। 3 নাম্বারটা হইলো বিভিন্ন আকারের ভিত্তি ও ঘাত নির্ণয়। আকারের ভিত্তি ও ঘাত নির্ণয়। কিসের ভাইয়া? লগারিদমীয় ভিত্তি এবং ঘাত নির্ণয়, ঠিক আছে। ঘাত নির্ণয়, চলো শুরু করে দিই। প্রথম কোশ্চেনটা দেখো, এই 3টা আকারে পাবা। নোট করা যদি ডান হয় আমরা অবজেক্টিভ প্র্যাকটিস করা শুরু করে দিই। এইবার আমরা আলাদা করে থিওরি শিখবো না, প্রত্যেকটা ম্যাথ যখন করব তার মধ্যে থিওরিগুলো শিখবো, ওকে। চলো শুরু করে দিই। প্রথম থিওরিটা কি ভাইয়া? বলছে এত এর মান কত? 102 নম্বরের অ্যান্সার। 102 নম্বরের অ্যান্সারটা করো ভাইয়া, 102 নম্বরের অ্যান্সারটা করো সবাই। ভাই আমার 15 পর্যন্ত ক্লাস নিব, অ্যাটলিস্ট 15 পর্যন্ত ক্লাস নিব, 10টা 15 পর্যন্ত, কারণ 15 মিনিট পরেই আমরা শুরু করছিলাম। এখানে মান কত ভাইয়া? 3/2 আছে এবং লেখা আছে b টু দি পাওয়ার 2/3, হোল টু দি পাওয়ার যখন 6 আসবে মানটা আসবে এরকম।
এটা হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে হলো সি। অ্যান্সারটা আসবে কত আমাদের? সি। আশা করি বুঝতে পারছো। সামনে চলে যাই। হ্যাঁ, সামনে চলে যাই। পরটা দেখো আমাদের এত এর সরল মান কত? এত সরল মান কত? বেসিক্যালি এখানে কি দেওয়া আছে? 4√(-4) -6, যেটাকে আমরা সুন্দর করে লিখতে পারবো 4√(1/(x⁴) 1/(a⁶), ঠিক আছে, যেটাকে সুন্দর করে লিখতে পারবো তার মানে বেসিক্যালি যেটাকে আরো সুন্দর করে লিখি, দেখি তো 1/(x⁴) দ্বারা গুণ হলে এখানে 1 এসে পড়ে, এখানে শুধুমাত্র x এসে পড়ে, হ্যাঁ, আর এখানে গুণ হইলে আমাদের 3/2 এসে পড়ে, এটা দিব 3/2 এসে পড়ে, তার মানে বেসিক্যালি 3/2 এসে পড়ে। ফলে আমরা লিখতে পারি এই জিনিসটাকে লিখতে পারি, এই জিনিসটাকে ঘুরায় লিখতে পারি 1/x, 1/x, এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার সরি 1/x, 1/x তো 1/x এর মতোই, আর এখানে 3/2 আছে না, তার মানে কি √, এটা হলো অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যান্সার হলো এটা। অ্যান্সার কত আমাদের? সি। ভেরি গুড। আমার আগে তোমরা পারো, কারণ কি তোমাদের রেগুলার পড়া হয়, ভেরি গুড। এত এর মান কত ভাই? এটা আমরা জানি, এটার মান হইলো 104 এর মান কত? 104 এর মান হইলো আমাদের 7, কিন্তু 104 এর মান হইলো আমাদের 7, 104 এর মান হইলো আমাদের 7, কিন্তু 104 এর মান আমাদের 7, বেসিক্যালি 7, যাই দেখ না কেন আমরা দেখবো না যে কোনটির x এর ঘাত 0, নিচে কোনটির x এর ঘাত 0, x চলকের ঘাত 0, এখানে কোনো x চলকের ঘাত 0 নাই, ঠিক আছে, ফলে যেটা দেওয়া সেটা ভুল। তারপরে দেখো এখানে a টু দি পাওয়ার p/q আছে, ভাই এটা আমাদের, এটার মানে কত? এটার মানে হলো ডাইরেক্ট আমরা জানি 106 এর মান হলো √q, ওকে, q টু দি পাওয়ার ওকে, তার মানে অ্যান্সার হলো কত আমাদের? অ্যান্সার হলো এ, 106 শেষ। 107 এর কথা যদি জিনিসটা চিন্তা করি ভাইয়া, তোমাদের এই ধরনের যেই এইগুলা থাকে, এই ধরনের যে টার্মগুলো থাকে, হ্যাঁ, যে ভাই এই যে শর্তগুলা, এই শর্তগুলা আমাদের একটু মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওকে, শর্তগুলো মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, শর্তগুলো মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। যখন আমরা এসএমপিতে, যখন আমরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে, বিশেষ করে আমি যখন তোমাদের ক্লাস দিব, আমি তোমাদেরকে মেইন বইটা দেখায় দিব, আমার ক্লাস। অন্য কোনো টিচারের কাছে প্লিজ কাইন্ডলি অন্য কোনো টিচারের কাছে মেইন বইটা দেখানো চাইও না, সবাই আসলে মেইন বই দেখায় না। অ্যান্ড আসলে মেইন বই দেখানোটা অন্যান্য সাবজেক্টে কেমন আমি জানি না, কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমি মনে করি, ম্যাথে, শুধুমাত্র ম্যাথে এবং জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে আমার কাছে যেভাবে ইনফরমেশন গুলো আছে, কারণ কি আমি গত 4 বছর ধরে তোমাদের পড়াচ্ছি, এবং 4 বছরই আমি রিসার্চ করতে নেমে যাই, একটা রিসার্চ প্রজেক্টে নেমে যাই, যে ভাইয়া যে আসলে তোমাদের কোথা থেকে আসবে, কেন আসবে, কিভাবে আসবে, কোন টপিকটা থেকে আসবে, কোন টপিকটা থেকে প্রত্যেকবারই আসে, এটার জন্য একটা রিসার্চে নেমে যাই আমি। তারপরে আসলে ওগুলো প্রস্তুত করি। প্রত্যেকটা টিচারের কাছে হয়তো টাইম থাকে না। সো আর 5 মিনিট দাও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি 10 মিনিট পাইছি তোমাদের কাছ থেকে, তোমাদের ভাইয়ের কাছ থেকে আমি 10 মিনিট পাইছি। ইয়েস, একটু থাকো কাইন্ডলি, হ্যাঁ, একটু থাকো কাইন্ডলি। আজকে এই 3টা চ্যাপ্টার শেষ করে তারপরে যাবো। হ্যাঁ, সো এসএমপিতে আমরা মেইন বইয়ের এই টপিকগুলো দেখায় দিব। এগুলো যখন দেখায় দিব, তুমি কাইন্ডলি অন্য কোনো টিচারের কাছে চাও না, যদি এটা প্রমিস করতে পারো, আমাকে প্রমিস করতে পারো, তাহলে আমি তোমাদের জেনারেল ম্যাথ, যদি এটা প্রমিস করতে পারো, অন্য কোনো টিচারকে তোমরা বিরক্ত করবা না, ইনক্লুডিং সাজনদা, হ্যাঁ, তাইলে তোমাদেরকে আমি ফ্রি গ্রুপে, তোমাদের এসএসসি 25 যে ফ্রি গ্রুপ আছে না, এসএসসি 25 A+ ফ্রি গ্রুপে আছে না, ফ্রি গ্রুপেই, হ্যাঁ, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, হ্যাঁ, অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো অ্যাটলিস্ট আমি ক্লাস নিব, আমার ক্লাস, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার দাগায় দিব, প্যারা খাও না। ওকে, জাস্ট আমার ক্লাস কাইন্ড অফ প্রমিস করো আমাকে, যদি প্রমিস করতে পারো তাইলেই দিব, ঠিক আছে? জাস্ট আমাকে প্রমিস করো যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমরা অন্যান্য কোনো টিচারের কাছে বা অন্য কোনো সাবজেক্টে কোনো টিচারের কাছে যে এটা বলবা না যে ভাইয়া আপনি দাগায় দেন জোর করে, ঠিক আছে? প্লিজ। ওকে, তাইলেই আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার দাগায় দিব, যাতে এক্স্যাক্টলি কি মুখস্থ করতে হবে সেটা তোমার কাছে অ্যাটলিস্ট বইতে দাগানো থাকে, পরীক্ষার আগের দিন রাত্রে তুমি পড়ে যেতে পারো। ওকে, চলো, অ্যান্সার কত আমাদের? 0। কত আমাদের অ্যান্সার? কত আমাদের? 0। হ্যাঁ, অ্যান্সার কত? 0। 107 এর অ্যান্সার কত আমাদের? 0। ওকে, পরেরটা চলে যাই আমরা। কোনটি সূচকীয় সমীকরণ? একটা জিনিস জানো, একটা জিনিস মনে রাখো, যখন আমরা লিখতেছি a টু দি পাওয়ার x, এটাকে আমরা বলি
সূচকীয় পদ, কি বলি আমরা? সূচকীয় পদ। এখানে এ হইল আমাদের ভিত্তি, কি বলি আমরা? ভিত্তি। হ্যাঁ, এক্স কে আমরা বলি ঘাত, কি বলি আমরা? ঘাত বলি। ঠিক আছে, সো এই ঘাত এবং ভিত্তি এবং লিটারালি সহগ মানে ঘাত এবং ভিত্তি মিলা যে পদটা তৈরি হয় সেটাকে আমরা সূচকীয় পদ বলি। আমরা যখন বলবো এই পদ সমান সমান বি, যেখানে বি হলো একটা ধ্রুবক, তখন এটাকে আমরা কি বলবো? সূচকীয় সমীকরণ বলবো। কি বলবো আমরা? সূচকীয় সমীকরণ বলবো। ঠিক আছে, এখন এখানে প্রত্যেকটাকেই মনে হয় একটা সূচকীয় সমীকরণ। ঠিক আছে, সূচকীয় সমীকরণ। এখন দেখো সূচকীয় সমীকরণ, ভাইয়া এখন আমাকে বলো তো নিচের কোনটা আসলে সূচকীয় সমীকরণ? এটা হলো আমাদের প্রথমটা। কেন ভাইয়া? সূচকটা তোমাদের এই হিসেবে থাকবে। সূচকটা দেখো ভাই, এখানে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8। এখানে আমাদের 2 কি আমাদের একটা a, 2 এর মান হলো a কি ছিল আমাদের? এখানে ধ্রুবক ছিল, এবং 8 কি আমাদের একটা b ছিল, b কি আমাদের একটা ধ্রুবক ছিল। তার মানে কি এখানে বেসিক্যালি এই অবস্থায় আছে ax ইজ ইকুয়াল টু b আকারে যখন থাকবে, যেখানে a এবং b ধ্রুবক, তখন সেটাকে আমরা কি বলবো? এবং x হলো আমাদের চলক টাইপের থাকবে, যেখানে x এর মান বসায়া আমরা কোনো কিছু বের করতে পারবো, সেটাকে আমরা বলবো একটা সূচকীয় সমীকরণ। তার মানে আমাকে বলো তো 108 এর অ্যান্সার কত হবে? 108 এর অ্যান্সার কত হবে বলো সবাই একটু বলো আমাদের 108 এর অ্যান্সার কত হবে? 108 এর অ্যান্সার কত হবে বলো তো? ভেরি গুড, চলো সামনে যাই, পোলাপান সামনে যাই। ওকে, সামনে যাই। হ্যাঁ, এরপরে দেখো এই ধরনের সমীকরণ, এই ধরনের মান নির্ণয়গুলো আসে। ঠিক আছে, এই ধরনের মান নির্ণয়গুলো আসে। এখানে বলা আছে 2x = y। হ্যাঁ, হলে y এর মান কত? ভাইয়া 2x = y যদি বসা দেই তাহলে y এর মান নির্ণয় করতে বলছে। সো 4x আছে না এখানে, -3 * 2x + 2 কে লিখতে পারি 2x * দেখো ভাই 4x কে লিখতে পারবো 2x এর পাওয়ার যদি আমি 2 দিই, হ্যাঁ, তাহলে আমাদের এটা 4x এসে পড়ে। -3 * 2x + 2 কে লিখতে পারবো 2x * 2² হ্যাঁ, প্লাস 2 টু দি পাওয়ার 5 = 0। এখন বলছে 2x এর মান হইল y। হ্যাঁ, 2x এর মান হলো y, তার মানে এখন সব জায়গায় y বসায় দেখি। y² - 3 * 4 3 4 আবার 3 * 4 3 4 12, হ্যাঁ 12 y প্লাস 2 টু দি পাওয়ার 5 এর মান কত আমাদের? 32। কত আমাদের? 32 = 0। তার মানে আমাদের মানটা কত এসে পড়ে বলো তো আমাদের? y 32 কে আমরা ভাঙতে পারি কিভাবে? হ্যাঁ, 16 দুগুণী 4 আটা 32, 4 * 8, তার মানে -8 * -4, -8 * -4 দুইটা মিলে হয় -12। ঠিক আছে, -8y - 4y + 32 = 0। তার মানে আমাদের এখানে y এর মান কমন নেই, y - 8 এবং -4 কমন নেই। হ্যাঁ, y - 8 = 0, ফলে আমাদের y = 4 আর 8 আসে, 4,8 আসে। তার মানে কি আমার y এর মান কি ভাইয়া? y এর মান হলো 4,8, অ্যান্সার হলো আমাদের এটা। ওকে, বুঝতে পারছি 109 এর অ্যান্সার কত আমাদের? 109 এর অ্যান্সার কত আমাদের? 109 এর অ্যান্সার কত ভাই আমাদের? 109 এর অ্যান্সার হলো আমাদের 4। 109 এর অ্যান্সার কত আমাদের? 4। বুঝতে পারছি, ডান। 109 ডান। ওকে, এরপরে চলে আসি সেম জিনিস সবকিছু x এর মান কত? আমরা একটু আগে আমরা দেখছি y এর মান হলো আমাদের, y এর একটা মান বের হইছে আমাদের 4 আর একটা মান হলো আমাদের 8। ঠিক আছে, একটা মান 4 বের হইছে, একটা মান আমাদের 8 বের হইছে। ঠিক আছে, আমাদের y কি ছিল? আমাদের 2x। তার মানে 2x এর একটা মান হলো 4 আর একটা মান হলো 8। তার মানে x এর একটা মান হলো আমাদের 2, x এর একটা মান হলো আমাদের 3। বুঝতে পারছি, তার মানে মান কত? অ্যান্সার কত আমাদের? 110 এর অ্যান্সার কত আমাদের? 4। 110 এর অ্যান্সার কত আমাদের? 4 হবে। বুঝতে পারছি ভাই, ওইখানে x⁻2 ছিল না? হ্যাঁ ছিল ভাইয়া, কিন্তু আমরা এখানে 2x = y ধরে নিয়েছিলাম, এটা ধরে নিয়েছিলাম আমরা। y এর মান জানতে চাইছিলাম, আগেরটায় y এর মান জানতে চাইছিলাম। ওকে, গুড। চলো সামনে আগে পোলাবান, সবাই রেডি? সরি, আমার গলা এত বাজেভাবে ভাঙছে যে আমি নিজের ভয়েস নিজে মাঝে মাঝে চিনতে পারতেছি না। আমার লাস্ট টাইম এরকম একবার এত বাজেভাবে একবার গলা ভাঙছিল হইলো গত বছর। গলা ভাঙলে সবকিছু অশান্তি লাগে। ঠিক আছে, সো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।
আজকে ক্লাস এখানেই শেষ। আমরা একটু হিসাব নিকাশ করে আসি। ও হ্যাঁ, ডোমেন রেঞ্জটা একটু নির্ণয় করলাম না। হ্যাঁ, এগুলো একটু হিসাব নিকাশ করার মাধ্যমে আমরা আসলে সলভ করে আসি। ঠিক আছে, ডোমেন রেঞ্জের ব্যাপারটা একটু সলভ করে আসি, সমস্ত কিছু হিসাব নিকাশ। আমরা হ্যাঁ মান নির্ণয় শিখছি, এটা ডান। তার মানে তোমাদের লিখে দিতে হবে 1DC। হ্যাঁ, হিসাব নিকাশ শেষ। হ্যাঁ, বিভিন্ন আকারের ভিত্তি এবং ঘাত প্রকাশ। হ্যাঁ, আমরা এক্স এর মান নির্ণয় করছি। আমরা অনেক সময় কি করছি, বিভিন্ন 2x টু দি পাওয়ার এটা প্রকাশ, এটা নির্ণয় করছি 2ODC। এটাও লেখা দাও। ঠিক আছে, কাহিনী হলো তোমাদের ডোমেন এবং রেঞ্জ নিয়ে। কাহিনী কি হলো, ডোমেন এবং রেঞ্জ নিয়ে। চলো এটাই পড়াবো। যদি এটা দিয়ে কাহিনী হয় এটাই পড়াবো। লাস্ট এটাই পড়াচ্ছি। ওকে, লাস্ট এটাই পড়াচ্ছি, প্যারা খেও না। লাস্ট এটাই পড়াচ্ছি, সো প্যারা খেও না। ওকে, ডোমেন এবং রেঞ্জ। সো প্রথমে যে জিনিসটা হলো, আমরা একটা ফাংশন নিব, y ইজ ইকুয়াল টু ধরলাম লন এক্স আছে, সবচেয়ে বেসিক ফাংশন। ঠিক আছে, ফাংশন, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কত? ভাই তোমাকে প্রথমে জানতে হবে লনের ভিতরে আমরা কোন ধরনের, লনের ভিতরে আমরা একটু সবাই একটু চেক করি লন, হ্যাঁ -5 এর মান কত, সবাই একটু চেক করি তো। লন -5 এর মান কত দেখায় এবং লন 0 এর মান কত দেখায়? হ্যাঁ, লন 0 এর মান কত দেখায় দেখো তো সবাই। লন 0 এর মান কত দেখায় দেখো সবাই, একটু দেখো লন 0 এর মান কত দেখায়। প্রথমে একটু সবাই দেখো লন 0 মান কত দেখে, লন -5 এর মান কত দেখায়, লন 0 মান কত দেখায়। সবাই ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর বের করে দেখো, ক্যালকুলেটর সবাই বের করে দেখো, ক্যালকুলেটর বের করে দেখো ভাইয়া লন -5 এর মান কত, লন 0 এর মান কত। হ্যাঁ দেখো আগে দেখো। ক্লাস শেষ হয় নাই, ক্লাস ইজ নট ওভার গাইস, মাথায় রাখো ক্লাস ইজ নট ওভার। ইরর আসতেছে, ভেরি গুড, খুব ইম্পর্টেন্ট একটা টপিক শিখাচ্ছি। ইরর আসতেছে, ঠিক আছে, ইরর আসতেছে। একই রকম ভাবে জিরো বসাইলো ভাইয়া। হ্যাঁ, ও ভাইয়া ন্যাচারাল লগ কিসের লগের কথা একটু পড়াইনি। আচ্ছা ঠিক আছে, একটু দেখো, যখনই তোমাকে বলবে হ্যাঁ লগ এর ভিত্তি যখন 10 থাকবে, এটাকে বলা হয় সাধারণ লগারিদম। কি বলা হয়? লেখো ভাইয়া, সাধারণ লগারিদম। ঠিক আছে, সাধারণ লগারিদম। আর লগের ভিত্তি যখন ই থাকবে তখন আমরা এই জিনিসটাকে লিখি লন। হ্যাঁ, এই ধরনের লগারিদমকে বলা হয়, হ্যাঁ স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগ। ঠিক আছে, কোনটা কোন সময় ব্যবহৃত হয়? যখন কোনো সংখ্যা আসে তখন আমাদের এই ধরনের লগ ব্যবহৃত হয়। যখন কোনো সংখ্যা আসে তখন ওই ধরনের লগ ব্যবহৃত হয়। যখন কোনো কি থাকে ভাইয়া, লন টাইপের কোন লগ না, যখন কোনো বীজগণিতিক রাশি থাকে, তখন এই টাইপের লগ ব্যবহৃত হয়। ওকে, আশা করি বুঝতে পারছি। চলো এবার আমরা এখানে ফিরে আসি। তার মানে কি এগুলো 0 আসে, তার মানে কি ভিত্তি হিসাবে, এই যে দেখো ভাইয়া, তার মানে কি এখানে ইনপুট হিসাবে ভাইয়া মনে আছে জিনিসটা মাথায় রাখো। ডোমেন কি কোন একটা ফাংশনের ক্ষেত্রে ডোমেন কি ভাইয়া? ডোমেন হলো কি ইনপুট, ডোমেন কি আমাদের বেসিক্যালি ইনপুট। ঠিক আছে, রেঞ্জ কি আউটপুট। কি আমাদের আউটপুট, মাথায় রেখো, রেঞ্জ কি আমাদের আউটপুট। ঠিক আছে, সো কি আমরা ডোমেন যদি বের করতে চাই, ডোমেনের সেট যদি এখানে বের করতে বলে, একটু খেয়াল করো, ডোমেনের সেট যদি এখানে আমাকে বের করতে বলে, হ্যাঁ ডোমেনের সেট যদি আমাকে বের করতে বলে এখানে, ভাই ডোমেন কত ভাই এই ফাংশনের, তখন তোমাকে বুঝতে হবে এই এক্স হিসাবে আমরা কোনো ঋণাত্মক নাম্বার বসাইতে পারবো না এবং 0 বসাইতে পারবো না। কি বসাইতে পারবো না? কোনো নেগেটিভ নাম্বার বসাইতে পারবো না এবং 0 বসাইতে পারবো না। যদি বসাই ইরর আসবে। তার মানে এক্স এর বদলে আমাদের এখানে কি বসাইতে হবে? এক্স এর বদলে এখানে আমাকে বসাইতে হবে ভাইয়া 1। হ্যাঁ, ধরো মনে করো 0 থেকে বড় হাফ, 1 2 3 4 এগুলো বসাইতে হবে। যদি বসাই তাহলে আমি ওয়াই এর একটা মান পাবো। তুমি একটু খেয়াল করো তো, এক্স এর বদলে হাফ বসায় দেখো, হ্যাঁ এক্স এর বদলে 1 বসায় দেখো, মান পাবা। হ্যাঁ, ওয়াই এর একটা মান পাবো, তার মানে কি ডোমেন কি ভাইয়া? যে কোনো একটা এমন একটা ইনপুট, ডোমেন হলো এমন একটা ইনপুট যা দেওয়ার পরে আমরা একটা আউটপুট পাবো। কি পাবো? একটা সংজ্ঞায়িত আউটপুট পাবো। হ্যাঁ, 0 is 0 সংজ্ঞায়িত আউটপুট পাবো। এটা হলো কি আমাদের সংজ্ঞায়িত আউটপুট পাবো। যেই সংজ্ঞায়িত আউটপুটটা পাবো সেটাকে আমরা কি বলি? রেঞ্জ বলি। তার মানে সেটাকে আমরা কি রেঞ্জ বলি। আর রেঞ্জটা কেমন পাবো ভাইয়া? একটু খেয়াল করো, রেঞ্জটা আমরা
দেখো ভাই হাফ বসাইলে না তুমি মাইনাস নেগেটিভ কিছু একটা পাবা রেঞ্জ, ঠিক আছে, মানে ভগ্নাংশ বসালে নেগেটিভ কিছু একটা পাবা, যদি ভগ্নাংশ না বসাও তাহলে পজিটিভ কিছু একটা পাবা, এবং মাঝে মাঝে যখন তুমি 1 বসিয়েছো লনের মান তুমি 0 পাবা, ঠিক আছে। তার মানে হইতে পারে নেগেটিভ সংখ্যাও হইতে পারে, পজিটিভ সংখ্যাও হইতে পারে, 0 হইতে পারে, হ্যাঁ এই ধরনের সবগুলো সংখ্যা হইতে পারে। তার মানে আমি বলে দিতে পারবো না আমাদের 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 কোন ধরনের মান আসবে ভাইয়া এখানে, কি রেঞ্জের যদি বলতে পারে রেঞ্জ কত, রেঞ্জ হলো কি লিটারালি রেঞ্জ অফ, হ্যাঁ রেঞ্জ অফ ধরুন মনে করি এফ এক্স, আর এফ এর মান হবে আমাদের কি একটা বাস্তব সংখ্যা, কি হবে আমাদের একটা বাস্তব সংখ্যা। ডোমেন কি হবে ভাইয়া, ডোমেন কি হবে ভাইয়া, ওই যে ভাইয়া ডোমেন হবে হলো অঋণাত্মক বাস্তব সংখ্যা, সরি কি হবে আমাদের অঋণাত্মক, ভাই সরি ভাই 0 বাদে অঋণাত্মক বাস্তব সংখ্যাগুলো হবে, ঠিক আছে। তার মানে কি আমাদের যে ডোমেন ডিএফ নির্ণয় করতে বলে, ডিএফ এর ক্ষেত্রে ডিএফ হলো এমন একটা সেট এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন 0, হ্যাঁ, এবং এক্স বিলংস টু কি ভাইয়া, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তুমি বলতে পারো ন্যাচারাল নাম্বার বলতে পারো, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার বলা দরকার নেই অ্যাকচুয়ালি, ন্যাচারাল বাস্তব নাম্বার বললেই হবে। বাস্তব সংখ্যা যা আসলে কিসের মধ্যে বিলং করে না, বাস্তব সংখ্যা যা হলো কিসের মধ্যে বিলং করে না ভাইয়া, ওই যে 0 থেকে বড়, বাস্তব সংখ্যা যা 0 থেকে বড়, বাস্তব সংখ্যা যা হলো 0 থেকে বড়, 0 সমান না বাস্তব সংখ্যা এক্স এর মান 0 থেকে বড়, সেটা হলো আমাদের ডোমেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি কোন স্টাইলে বা কোন অ্যাঙ্গেলে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। ওকে, যদি বুঝতে পারি একবার যদি বুঝতে পারি তাহলে আমাকে এইখানে ভাইয়া একটু জাস্ট এইখানে একটু লেখা দাও 3DC, একটা ম্যাথ করানোর চেষ্টা করব আমি, যেমন কি আমাকে এখানে একটু বলো আমাদের এখানে মান আছে একটা লন 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স, হ্যাঁ এক্ষেত্রে y ইজ ইকুয়াল টু এত, এক্ষেত্রে আমি তোমার কাছে জানতে চাচ্ছি ডোমেন কত আর এফ কত। তোমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, প্রথমে এই ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে, কি করতে হবে, এই ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে। তুমি যদি ভগ্নাংশ নিয়ে কাজ করো তার মানে 3x প্লাস 3 প্লাস এক্স পাবা, 3 মাইনাস এক্স পাবা। এই ভগ্নাংশটা মেক সেন্স করার জন্য প্রথমে তোমার কি করতে হবে ভাইয়া, এই জিনিসটার মান এই যে এই জিনিসটার মান 0 হওয়া যাবে না, কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, ঠিক আছে। তার মানে কি এক্স এর মান 3 হওয়া যাবে না, কি হওয়া যাবে না, 3 হওয়া যাবে না, এটা তোমার প্রথম শর্ত, একটা শর্ত তুমি পেয়ে গেছো। এরপরে তুমি দেখতে হবে যে ভাইয়া এই হোলটার মান, হ্যাঁ, বা লন এই যে 3x প্লাস 4 3x 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স, এইটার মান কি হইতে হবে আমাদের 0 থেকে বেশি হইতে হবে। যদি 0 থেকে বেশি হয় তার মানে অবশ্যই তোমাকে বলতে হবে 3 প্লাস এক্স এর মান অবশ্যই কি থেকে বেশি হইতে হবে, 3 মাইনাস এক্স থেকে বেশি হইতে হবে। তার মানে অবশ্যই 2x এর মান আমার 0 থেকে বেশি হইতে হবে, 2x এর মান আমার কি হইতে হবে, 0 থেকে বেশি হইতে হবে, ফলে x এর মান আমার 0 থেকে বেশি হইতে হবে। সো x এর মান আমাদের 0 থেকে বেশি, তখন এখন যদি তোমাকে ডোমেনে নির্ণয় করতে বলি, ডোমেন হবে কি x such that x is greater than 0 এবং x is greater than 0 এবং হ্যাঁ x is not equal to 3, ঠিক আছে, দুইটা শর্ত ডান। ওকে, রেঞ্জ কি ভাইয়া, তুমি যাই বসাও না কেন ভগ্নাংশ আসলে তুমি জানো নেগেটিভ পজিটিভ 0 সবই আসবে, হ্যাঁ x such that রেঞ্জ ডাইরেক্ট আর আসবে, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। আমি শিওর না এখনো, বাট ডাইরেক্ট আর আসার কথা, ঠিক আছে। আমি রেঞ্জটা নির্ণয় করলাম না, তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা রেঞ্জটা বের করে দেখাও। আমার যতটুকু মনে হয় এখন আমি হিসাব করি নেই, হিসাবের আগেই বলে দিলাম এখানে আর আসার কথা। ওকে, বুঝতে পারছি ভাইয়া, আমি যাবো বাসায় যাবো, তোমাদের যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, আমল নামা ক্লিয়ার করে যাই 3DC কিনা আমাকে বলো। সো শুরু থেকে আজকে কয়টা টাইপের ম্যাথ করলাম ভাইয়া, হ্যাঁ কয়টা টাইপের ম্যাথ করলাম, ক্লাস বাসাটা আমি শেষ করব, ঠিক আছে। একটু দেখো, একটু শেষ করব, ওকে 10:30 বেজে গেছে, আমার বাসায় যেতে হবে ভাইয়া, শেষ করব এখন, হ্যাঁ একটু দেখো আমল নামাটা ক্লিয়ার করি, হ্যাঁ ক্লিয়ার করি। আমরা কি করছি, সেকেন্ড অধ্যায়ের 4টা টাইপ পড়ছি, হ্যাঁ 7th অধ্যায়ের 4টা টাইপ পড়ছি, ঠিক আছে 4টা টাইপ পড়ছি, এবং আমাদের লাস্টে যে অধ্যায়টা ছিল 9th অধ্যায়ের এর 3টা টাইপ পড়ছি। এই 3টা তোমাদের ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় একটু ডিসি লেখা দাও, এবং একটা ছোট্ট একটা কাজ করো, আমাকে একটা মেনশন দিয়ে দাও, হ্যাঁ তুমি লিখবা, ধরো মনে করো তোমার নাম হলো সৌমিক, বা তোমার নাম যা ইচ্ছা তা হোক, হ্যাঁ ধরো তোমার নাম হলো রবি, হ্যাঁ ডিসি, হ্যাঁ ডিসি @ আমার আইডি কে একটা মেনশন দিয়ে দাও সৌমিক ভাইয়া, হ্যাঁ সৌমিক SM শৌমিক আহমেদ, অ্যাকচুয়ালি SM শৌমিক আহমেদ @ SM শৌমিক আহমেদ, বা সৌমিক ভাইয়া লিখলে, সৌমিক আহমেদ লিখলেও হবে। তাইলে আমি আজকে যায়া
সবগুলোর নোটিফিকেশন পাবো কতজন স্টুডেন্টের ক্লিয়ার হয়েছে। আমি সবগুলোর নোটিফিকেশন আসলে কমেন্টটা চেক করতে পারবো, কমেন্টের নোটিফিকেশন আসবে তো, কমেন্টটা চেক করতে পারবো। ওকে, যদি হয় সবাই এটা লিখে দাও, তাহলে কমেন্টটা আমি চেক করতে পারবো। ওকে, বুঝতে পারছি। তোমার নিকনেম এবং ডিসি যে হয়েছে এটা একটু লিখে দাও, এটা আবার বুঝান ভাইয়া, কি তিনটা আবার বুঝান ভাইয়া, কোন তিনটা আবার বুঝান? অর্ণব দাস কোনটা ভাইয়া? ভাইয়া মাত্র 800 আদনান সামি, প্যারা নেই। ভেরি গুড, আমাকে একটা মেনশন করে দিও। ওকে ভাইয়া, ভেরি গুড। ওকে ভাইয়া, কোন তিনটা আবার বুঝাবো? কোন তিনটার কথা বুঝাচ্ছ? ওই তিনটা আবার বুঝাবো ভাই, এখন তো টাইম নেই। তুমি একটু রেকর্ডেড দেখে নিও, এই জিনিসটা রেকর্ডেড হিসেবেই থাকবে, তুমি একটু অবশ্যই রেকর্ডেডটা দেখে নিও। এই 9 নম্বরের এই তিনটা তুমি বুঝাইতে বলছো, একটু রেকর্ডেড দেখে দিও কাইন্ডলি ভাইয়া। 10:30 বেজে গেছে, 10টায় শেষ করার কথা ছিল, ঠিক আছে? হ্যাঁ, যেটা তোমাদের বলতেছি, তোমরা যদি আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি করতে থাকো, তাহলে এই প্লাসের রোড ম্যাপ আমরা সেখান থেকে দিয়ে দেই। আমাদের এইভাবে তোমরা এই প্লাসগুলো পাইতে পারো। আমাদের রুটিন তোমরা ফলো করলে পুরো নিশ্চিতভাবে তোমরা এই প্লাসের দিকে বসে যেতে পারবা। অ্যান্ড ফাইনালি তোমাদেরকে বলতেছি, এই কাজগুলো আমরা করি। অ্যান্ড আমি আজকে ক্লাসটা আসলে শেষ করতে যাচ্ছি। সো শেষ পর্যন্ত থাকবা। টিচার বের হওয়ার আগে ক্লাস থেকে কেউ বের হবে না, এটা হলো আমার রুল থাকে, এটা হলো আমাদের স্কুল কলেজে সব জায়গায় রুল থাকে। সো যেহেতু সেই জায়গায় বের হও না, তার মানে তোমরা এই ক্লাস থেকেও ওইভাবে বের হবে না, আমি এক্সপেক্ট করবো, ঠিক আছে? তো তোমাদেরকে বলতে চাই, আডিওস পিপল, আডিওস এভরিওয়ান। অ্যান্ড আরো বলতে চাচ্ছি, হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট, আডিওস, অ্যান্ড ফাইনালি গুড নাইট। ভালো থাকো তোমরা সবাই। নেক্সট দেখা হচ্ছে ঠিক কালকে 8:30টায়। কালকে 8:30-এ তোমার সাথে দেখা হচ্ছে। যে কাজটা করবা তুমি, তোমার জন্য যে কাজটা, সেটা হলো ভাইয়া, অবশ্যই আজকে ক্লাসে যে ক্লাসটা তোমার কেমন লাগছে, রিভিউটা তুমি SSC 25 A+ গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, যদি আমার গলা খারাপ ছিল আজকে ক্লাসে, আমার গলা ভাঙা ছিল, তারপর তোমাদের ক্লাসটা নিয়েছি, A+ গ্রুপে কাইন্ডলি দিয়ে দিবা। অনেকের সুবিধা হয় তোমার রিভিউটা শুনে সে আসলে ক্লাসটা আসলে জয়েন করে, যাতে নেক্সট ক্লাসে আমার স্টুডেন্ট সংখ্যা আরো বেশি থাকে। এই জিনিসটা নিশ্চিত করার জন্য তোমাদের রিভিউটা দেওয়া একটু মাস্ট, ঠিক আছে? কালকে 8:30 আমার দেখা হচ্ছে, ক্লাসের রিভিউটা কাইন্ডলি দিয়ে দিবা। ওকে, কাইন্ডলি দিয়ে দিবা। আর হ্যাঁ, আডিওস পিপল, লাগলে একটা ছবিও তুলে নাও রিভিউর জন্য। ওকে, 3, 2, 1। গুড নাইট এভরিওয়ান, ভালো থাকবে তোমরা। ইনশাআল্লাহ তোমাদের সাথে কালকে, আচ্ছা কালকে ক্লাসে কয়জনকে পাচ্ছি একটু আমাকে সবাই জানিয়ে দাও তো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কালকে ক্লাসে আমরা কয়জন পাচ্ছি, কয়জনকে আমরা পাচ্ছি একটু আমাকে জানিয়ে দাও, যে ভাই কালকে ক্লাসে আমিও থাকতেছি। হ্যাঁ, একটু জানিয়ে দাও লাস্টে, কাইন্ডলি একটু জানিয়ে দাও, এবং আমার ক্লাসটা কেমন লাগছে এটা একটু জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, ওয়াসিফ, তোমার নামটা আমি পড়ছি। ওকে, কালকে ক্লাসটা কয়জন থাকছে? আচ্ছা স্মাইল, ওয়েট, ছবি নিচ্ছেন। ওকে, ভালো থাকবে তোমরা। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকদিন। কালকে ক্লাসে তোমরা যদি থাকো, অবশ্যই নিজের নামটা লিখে যাও। ওকে, আর আমাকে একটা মেনশন দিয়ে যাও। আর হ্যাঁ, অবশ্যই কাইন্ডলি ক্লাসের রিভিউটা দিও। দেখা হচ্ছে তোমার সাথে আগামী ক্লাসে। ভালো থাকবে তোমরা সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।